জানাচ্ছি। অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা এবং উত্তরীয় পড়িয়ে সম্মাননা পড়বে। আমরা অতিথিবৃন্দকে বরণ করছি, আমরা করতালির মাধ্যমে বরণ করতে চাই। এটি একটি বিরল ঘটনা, এই প্রান্তপদের মানুষের জন্য একটি অপারময় সুযোগ। আন্তর্জাতিক একটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে উত্তর বাংলা কলেজ অডিটোরিয়ামে। এটি আমাদের ভাবনার বাইরের একটি বিষয়, হয়তো আমরা রিয়ালাইজ করতে পারিনি যে কি একটি ঘটনা ঘটতে যাচ্ছে। এই ঘটনার সাক্ষী হয়ে থাকার সুযোগ হয়তো সবার ভাগ্যে জুটবে না। আমরা গৌরবান্বিত বোধ করছি যে আজকের এই প্রান্তপদে লালমনিরহাটের মতো দরিদ্রতম জেলায় আন্তর্জাতিক একটি কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। আমরা সেই অনুষ্ঠানের সাক্ষী হতে পারলাম। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের যারা অতিথি হিসাবে ফুলেল শুভেচ্ছা পর্বে অংশগ্রহণ করেছেন। আমি অনুরোধ জানাচ্ছি আপনার ডক্টর মোজাম্মেল হক স্যার, প্রিন্সিপাল মহোদয়, ফটো সেশন শেষে আপনারা অনুগ্রহ করে আপনাদের নিচের আসনগুলোতে ফিরে যাবেন। আপাতত ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন পর্ব শেষে আপনারা আপনাদের স্বস্থানে ফিরে যাবেন বলে অনুরোধ জানাচ্ছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের দ্বিতীয় দিনের সেশনটি অনুষ্ঠিত মহোদয়কে আজকের এই প্রথম সেশনের চেয়ার করবার জন্য আমি আন্তরিকভাবে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রফেসর ডক্টর ASM মনোয়ারুল ইসলাম। আমরা তালি দিয়ে স্যারকে শুভেচ্ছা জানাতে পারি। আমি অনুরোধ জানাচ্ছি এই পর্বে যারা পেপার প্রেজেন্টার হিসেবে অংশগ্রহণ করছেন আমি তাদের নাম ঘোষণা করছি। প্রফেসর ডক্টর মাহবুবা নাসরিন, প্রো ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। আমি মহোদয়কে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আবারও বলছি, প্রফেসর ডক্টর মাহবুবা নাসরিন, প্রো ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। আসছেন আসন গ্রহণে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, প্রফেসর ডক্টর আসাদুজ্জামান, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, রাজশাহী ইউনিভার্সিটি। আমি জানি না স্যার এখন এসে পুষেছেন কিনা, আশা করছি উনি কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন। আসন গ্রহণ করছেন পেপার প্রেজেন্টার হিসেবে প্রফেসর ডক্টর ASM আনোয়ারুল্লাহ ভূঁইয়া, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। স্যারকে আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। একই সাথে আজকের এই অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসাবে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাই। প্রফেসর ডক্টর মুজিবুর আহমেদ, ব্রাক ইউনিভার্সিটি, ঢাকা। প্রফেসর ডক্টর মুজিবুর আহমেদ। আসবেন প্রফেসর আহমেদ কল্যাণকর। এ পৃথিবীতে যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই স্লোগান নারীর ক্ষমতায়ন, নারীকে মহিমান্বিত করা, নারীকে সম্মানিত করা এবং নারীর এমপ্লয়মেন্টসের ক্ষেত্রে অনেক বিষয় হয়তো আজকের এই আলোচনায় উঠে আসবে। সেই লক্ষ্যে অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে। আমি আজকের অনুষ্ঠানের চেয়ারপারসন প্রফেসর ASM মনোয়ারুল ইসলাম স্যারকে প্রোগ্রামটি লিড করবার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক ধন্যবাদ যে আমরা নারীর ক্ষমতায়ন সম্পর্কে এখন আমরা আলোচনায় যাচ্ছি। যারা পার্টিসিপেন্টস আছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমাদের কমেন্টার আছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমরা শুনছি আমরা সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখন নারীর ক্ষমতায়ন তো বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলে কিন্তু মোটামুটি বাংলাদেশের আমরা নারীর ক্ষমতায়নে অনেকটা এগিয়ে আসছি। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী এবং আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত আপনার নারী শিক্ষার্থী আমাদের অনেক বেশি এবং ছেলেদের তুলনায় বেশি এবং তুলনামূলক হারে SSC এবং SSCর যে ফলাফল, সেই ফলাফলগুলোও তো আপনার নারীরা এগিয়ে আসছে। তা সাংবিধানিকভাবে সংবিধানের 8, 11 এবং 59 অনুচ্ছেদে যে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে সেগুলোও বাংলাদেশ
আমি আবারও দুঃখ প্রকাশ করছি। এই অংশে আরেকজন প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করবেন প্রফেসর ডক্টর মোকাদ্দেম হোসেন, প্রোভাইস চ্যান্সেলর, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। আমি মহোদয়কে প্যানেলিস্ট হিসাবে অংশগ্রহণ করবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। তো এখন আমরা যে নারীর ক্ষমতায়ন যেটা বলছি, সেই বিষয়টার উপর যেমন আমাদের ভালো দিকও আছে, তেমনিভাবেই বা যেটা আমার ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস বা আমার গবেষণা, সেটি হলো যে প্রকৃতপক্ষে নারীর ক্ষমতায়নের কথা বলছি। যেমন আমাদের জাতীয় সংসদে 50টি নারী আসন সংরক্ষিত আছে, কিন্তু আমাদের যে ভূমিকা যে অনুযায়ী প্রয়োজন নারীর উন্নয়নে, নারীর অগ্রগতিতে, আমাদের পশ্চাৎপদতা থেকে উন্নয়নের দিকে, অথবা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য একজন পার্লামেন্টারিয়ান হিসাবে যে ভূমিকা রাখা দরকার, সেই ভূমিকা আমার মনে হয় যে আরও একটু বাড়ানো প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর হচ্ছে যে আমাদের যেমন প্রশাসনিক যে ব্যবস্থাপনায় আছে, স্থানীয় প্রশাসন বলি বা অন্য অন্য প্রশাসনিক ব্যবস্থাও বলি, সেখানে আমাদের যেটা গ্রামীণ যেটা হচ্ছে যে যারা ইলেক্টেড ওমেন্স ইন আওয়ার লোকাল গভর্নমেন্ট, সেই লোকাল গভর্নমেন্টেও আমরা দেখি যে নারীর ক্ষমতায়নের কথা বলা হয়েছে, কিন্তু তার পার্টিসিপেশন, তার যে অ্যাক্টিভিটিস, তার যেটা করণীয়, সেগুলো না আমরা তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা স্বামী বা তার গার্ডিয়ান দ্বারা অনেকখানি নিয়ন্ত্রণ হচ্ছে। সেগুলোর থেকেও আমাদের বেরিয়ে আসা দরকার। আস্তে আস্তে যদি আমরা এগুলো থেকে বেরিয়ে আসতে পারি, আর নারীর যদি বিশ্বের আমরা উন্নয়ন চাই, বাংলাদেশকে যদি এগিয়ে নিতে চাই, যেহেতু অর্ধেক আমাদের নারী, এই নারীদেরকে যদি আমরা একটু এগিয়ে নিতে পারি, তাহলে দেশ ও জাতি অনেক দূর এগিয়ে আসবে বলে আমার দৃঢ়ভাবে বিশ্বাস। এবং আজকের যে আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে, এই সম্মেলনের মধ্যে দিয়ে আমরা নারীর ক্ষমতায়ন সম্পর্কে আমরা জানবো, যারা স্ক্রিপ্ট পড়বেন, এবং এখান থেকেও আমরা অনেকখানি সমৃদ্ধ হব বলে ব্যক্তিগত। প্রথমে আমি অনুরোধ করব প্রফেসর খন্দকার মোকাদ্দেম হোসেন, ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, তাকে তার উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি কোনো ভূমিকা না বলে আমি শুরু করছি। আজকে সবার সম্মানিত সভাপতি এবং উপস্থিত ডেলিগেটস এবং পার্টিসিপেন্টস, আসসালামু আলাইকুম। আমার আলোচ্য বিষয় যদিও ফিমেল এডুকেশন না, এটা ব্রড বেস টার্সিয়ারি এডুকেশনের কোয়ালিটি নিয়ে আমি আলোচনা করব। তো একটু মিসম্যাচ হয়ে গেছিলো, সেই জন্য বোধহয় প্রোগ্রামটা অ্যাকোমোডেট করার জন্য আমারটা এই সেশনে দেওয়া হয়েছে। আপনারা কিছু মনে করবেন না, প্লিজ ইগনোর দ্য থিংস হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। তো হায়ার এডুকেশন আমরা জানি যে বাংলাদেশের হায়ার এডুকেশনের ক্ষেত্রে কোয়ালিটি একটা মেজর কনসার্ন। এই কোয়ালিটি এডুকেশনটা বাংলাদেশে ইনশিওর করার জন্য আমরা জানি 2030 পর্যন্ত যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, তার প্রায় 3টা টার্গেট এই কোয়ালিটি এডুকেশনকে ইনশিওর করার চেষ্টা করেছে। এর পাশাপাশি আমাদের বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল, যেটাকে আমরা ব্যাক বলি, সেটা এবং প্লাস আমাদের যে আউটকাম বেসড এডুকেশন কারিকুলার যে বিষয়গুলো এসছে, এই জিনিসগুলো কম্বিনেশন করে আমরা কোয়ালিটি, বিশেষ করে টার্সিয়ারি এডুকেশনের কোয়ালিটি ইনশিওর করার জন্য একটা ওয়ে আউট খুঁজছি। ইটস স্টিল অ্যাট দ্য ইনফ্যান্ট স্টেজ আনফর্চুনেটলি। তো গ্লোবালি যদি আমরা দেখি যে ইথিওপিয়ার মতো দেশ, ফিলিপিনের মতো দেশ, টার্কির মতো দেশ, তারাও কিন্তু ইমার্জিং ইকোনমিক ডেভেলপমেন্টের একটা স্টেজে এসছে, এবং দ্যাট হ্যাজ বিন হ্যাপেন্ড বিকজ অফ দ্য কোয়ালিটি এডুকেশন। আজকে ইথিওপিয়ার দিকে যদি আমরা তাকাই, জাস্ট একটা কেস স্টাডি হিসেবে আমি বলবো যে ইথিওপিয়ার যে আজকে যে একটা দরিদ্র দেশ, আপনারা জানেন, যে দেশের 25% লোক অনাহারে অর্ধারে মারা যায়, 80 এবং 90 দশকের দিকে কয়েক মিলিয়ন পিপল মারা গিয়েছিলেন, সে দেশেও আমরা দেখলাম যে এভিয়েশন এডুকেশন এর মাধ্যমে তারা একটা বিপ্লব সাধন করেছিল। এবং মালয়েশিয়া যে 1980 দশকে, যেখানে আমরা দেখেছি যে বাংলাদেশে হাজার হাজার ছাত্র আসতো মাথায় টুপি পরে, এগ্রিকালচার, মেডিকেল, বায়োকেমিস্ট্রি, ফার্মেসি, এখানে
সে মালয়েশিয়াতে এখন আমাদের থেকে হাজার হাজার ছাত্র শুধু যায় না, আমাদের টিচাররা পর্যন্ত মালয়েশিয়াতে পিএইচডি করছে এবং বিশ্বের বিভিন্ন গ্লোবাল স্ট্যান্ডার্ড হাইয়েস্ট র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো সেকেন্ড ক্যাম্পাস করছে। তার মানে রিভার্স সুইং সিচুয়েশন আমরা দেখতে পাই। হাউ ইট হ্যাজ হ্যাপেন্ড, এই জিনিসগুলো কিন্তু আমাদের মূল্যায়ন করার সময় এসছে। পেরুর লিমার একটা উদাহরণ দিব, আমি কতগুলো কেস হিস্টারি দিয়ে আমি জাস্ট আলোচনাটা আমি শুরু করবো এবং শেষ করবো। পেরুর লিমা ইউনিভার্সিটি অত্যন্ত দারিদ্র্যপীড়িত একটি দেশ, আপনারা জানেন দক্ষিণ আমেরিকার। সেই দেশে শুধুমাত্র অ্যাথলেট এবং স্পোর্টস এই ফ্যাকাল্টি ডেভেলপমেন্টের মাধ্যমে তারা অলিম্পিয়াড কম্পিটিশনের জন্য এবং দেশের মধ্যে সারা দেশে বিভিন্ন ধরনের খেলাধুলা চর্চা, যেটাকে আমরা বলি কো কারিকুলার অ্যাক্টিভিটিস, তার মাধ্যমে তারা দেশের মানে লক্ষ লক্ষ ছেলে মেয়েকে তারা ট্রেন্ড করছে এবং স্কিল ডেভেলপ করে দিচ্ছে এবং প্রফেশনালিজমের দিকে তাদেরকে নিয়ে যাচ্ছে। তো এরকমভাবে আমরা একইভাবে দেখি টার্কিতে এবং ফিলিপিনে এডুকেশন সিস্টেমও কিন্তু আমাদের থেকে খারাপ অবস্থায় ছিল, কিন্তু তারা কোন পর্যায়ে চলে গেছে আপনারা জানেন। ফিলিপিনের গ্র্যাজুয়েট এখন সারা ওয়ার্ল্ডে তাদের মার্কেট। ইন্ডিয়ার সাথে যদি আমরা কম্পেয়ার করি, আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আইআইটি গ্র্যাজুয়েট ইট ইজ মোর দেন এমআইটি গ্র্যাজুয়েট, এবং সারা ওয়ার্ল্ডে গতকালই আলোচনা হচ্ছিল যে মার্কেট পেয়েছে কীভাবে। অথচ সিলিকন ভ্যালির আদতে আমরা দেখতে পাই সফটওয়্যার এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক কন্ট্রিবিউশন ইন দ্য কান্ট্রি, সেখানে আমরা দেখেছি দক্ষিণ ভারত থেকে এখন এটা এতটা ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে, এটা কলকাতা এখন কিন্তু আইসিটি হাব হয়ে গিয়েছে। মানে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এখন কলকাতা মধ্যে চলে এসছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট সারা ওয়ার্ল্ডে তারা জায়গা করে নিচ্ছে। জার্মানি থেকে 2 বছর আগে আমাদের কাছে 150 জন সফটওয়্যার গ্র্যাজুয়েট চাওয়া হয়েছিল, মানে তাদের কর্মসংস্থান সরাসরি হয়ে যাবে ক্রাশ প্রোগ্রামে। আমরা যাদেরকে মনোনীত করেছিলাম তাদের মধ্যে মাত্র 7 জন কোয়ালিফাই করতে পেরেছিল। তো আমি স্টেট অফ হায়ার এডুকেশনের আউটকামটা আমি বলার চেষ্টা করছি যে এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমরা কোন পর্যায়ে আছি? আমি গতকালই বলেছিলাম কৃষি এডুকেশন, আমাদের এখানে কয়েক ডজন কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। কৃষি গ্র্যাজুয়েট আমরা কোথায় এমপ্লয়াবিলিটি হচ্ছে? আমাদের অ্যাগ্রো বেসড ইকোনমি, অ্যাগ্রো প্রসেসিং ইকোনমিতে আমরা পেনিট্রেট করতে পারিনি হায়ার এডুকেশনকে, এবং আমাদের যে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে একটা এডুকেশনের সাথে লিঙ্ক করা, যে ডেভেলপমেন্ট লিঙ্ক করে এক্সপোর্ট ওরিয়েন্টেড করব, আমরা জোন ফার্মিংয়ে যেতে পারিনি। আমরা ব্যাকটেরিয়া ফ্রি কোনো প্রোডাক্টকে আমরা ইউরোপ আমেরিকার কোনো মার্কেটে আমরা দিতে পারছি না। তো এই যে এডুকেশনের অপার সম্ভাবনাগুলো আছে, নর্থ বেঙ্গলের যে আম আছে, সে ম্যাঙ্গো প্রসেসিং ইন্ডাস্ট্রি যদি হতো সারা ওয়ার্ল্ডে আমরা মার্কেট পেতে পারতাম, প্রোভাইডেড কোয়ালিটি অ্যাক্রিডিটেশন, অর্থাৎ এখানে ফুড প্রসেস ইন্ডাস্ট্রিকে স্বীকৃতি পেতে হয়। আন্তর্জাতিক একটা অ্যাক্রিডিটেশন কাউন্সিল আছে, শিক্ষা ব্যবস্থার মতোই কিন্তু ফুড প্রসেস ইন্ডাস্ট্রি কিন্তু একটা স্বীকৃতি আছে। কাজে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এডুকেশনাল ডেভেলপমেন্টটা, ইকোনমিক ডেভেলপমেন্ট, প্রোডাক্টিভিটি, এই তিনটার মধ্যে যে একটা সমন্বয় করে এর আউটকাম বেসড একটা এডুকেশন যেটা আসবে বাস্তবতার ক্ষেত্রে, সেটা আমরা করতে পারি না। করেছি সফটওয়্যার, না করেছি হার্ডওয়্যার। এবার আসি আমি ডিজিটাল বাংলাদেশে। ডিজিটাল বাংলাদেশ কিন্তু রেভুলেশন। আমরা একসময় ব্যঙ্গ করে বলেছি ডিজিটাল না ফিজিটাল, কিন্তু এখন আপনারা দেখুন যে ইট ইজ এ ট্রান্সফরমেশন। কিন্তু এই ডিজিটালাইজেশন প্রসেসটা আমাদের গ্লোবাল মার্কেটে কতটা আমরা জায়গা করতে পেরেছি, আমরা লোকালি করতে পেরেছি, আমাদের সব কিছু অনলাইন হয়েছে। আমরা আজকে এখানে এই উত্তর বাংলা ইউনিভার্সিটিতে বসে আমরা এখান থেকে গ্লোবালি আমরা কানেক্ট হচ্ছি, এটা সবই ঠিক আছে, কিন্তু আমাদের মার্কেট ডিমান্ড সিচুয়েশন আমরা কোথায় আমরা স্ট্যান্ড করতে পেরেছি। ইন্ডিয়ার গ্র্যাজুয়েটরা নাসার সায়েন্টিস্ট হিসেবে জায়গা করে নিয়ে এসছে। ইন্ডিয়ার ইকোনমিস্টরা শুধুমাত্র নোবেল লরিয়েট না, 2 জন পরপর। আমেরিকার ইকোনমি কন্ট্রোল করে, জুরিস্টরা যেমন করে, ইকোনমিস্টরা সেখানে একটা বিশাল স্থান আছে আপনারা জানেন। একইভাবে ইউকেতেও আমরা দেখতে পাই যে ইন্ডিয়ান গ্র্যাজুয়েটরা, ইকোনমিস্টরা কী পরিমাণ জায়গা দখল করেছে। শ্রীলঙ্কার কথা যদি আমরা বলি, যে ছোট্ট মুসলিম মাইনরিটি গ্রুপ, দে কন্ট্রোল দ্য ইকোনমি অফ শ্রীলঙ্কা। তারা যদি পারে, আমরা কেন পারি না? যদি আমরা মালয়েশিয়ার কথা বলি, অ্যাডমিনিস্ট্রেশনে আমরা মালয় পিপল, কিন্তু দেখেছি আমরা মানে বিজনেস থেকে শুরু করে এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সমস্ত কিছুই কিন্তু চাইনিজ মালয়েশিয়ানদের হাতে। কেন পেরেছে? এই জিনিসগুলো কিন্তু গবেষণা করার প্রয়োজন আছে। আমরা বাংলাদেশে হায়ার এডুকেশনের কথা বলছি, উই নিড টু হ্যাভ বেটার ডেভেলপমেন্ট প্রসেস।
রিসার্চ অবজেক্টিভ থেকে শুরু করে কোয়ালিটি, এগুলো আমি দেখার চেষ্টা করছি। ওয়ার্ল্ড সিস্টেমের কথা আমরা বলেছিলাম, সেক্ষেত্রে আমরা যে জিনিসটা, যে কথাগুলো আমি বললাম তার আলোকে আমাদের যে জিনিসগুলো দরকার, কন্টিনিউয়াস প্রসেস অফ ইমপ্রুভমেন্ট, রিফর্ম, ট্রান্সফরমেশন। একই সঙ্গে আমরা যে জিনিস বলবো, গভর্নমেন্ট পলিসি, অর্গানাইজেশনাল অ্যান্ড ইনস্টিটিউশনাল রিফর্ম, ডাইনামিক লিডারশিপ। অ্যাট দ্য সেম টাইম সায়েন্টিফিক ভিশন অফ অ্যাপ্লাইড রিসার্চ অ্যান্ড মার্কেট ওরিয়েন্টেড গোলস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন প্রসেস। এবং একই সাথে আমরা যেটা বলবো যে বাংলাদেশের ক্ষেত্রে টারশিয়ারি এডুকেশনে মেজর একটা চেঞ্জ আমাদের অবশ্যই আনতে হবে। এবং সেই জায়গাটা আমরা যে জিনিসটা বলবো, যে এখানে আমার একটা স্টাডি ছিল, খুব কম্প্রিহেন্সিভ স্টাডি, মানে আপনারা দেখতেই পাচ্ছেন মেট্রোলজিতে ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে শুরু করে ইউনিভার্সিটি ফরেন স্টুডেন্ট থেকে শুরু করে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট, ভাইস চ্যান্সেলর, এনজিও এক্সপার্ট থেকে শুরু করে সমস্ত জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে আমি ইন্টারভিউ করেছিলাম, এবং এটা আমার 2001-এর লেটেস্ট ডাটার মাধ্যমে আমরা এটা করেছি। বিশ্বের সমস্ত জায়গাতেই কিন্তু কম্বিনেশন আছে, একাডেমিক এবং রিসার্চ দুটোকে কম্বাইন করি আমরা। কিন্তু আমাদের একাডেমিক যে আউটকামটা, সেটা রিসার্চের মাধ্যমে আলটিমেটলি ইকোনমিক ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করবে, আইদার এগ্রিকালচার ডেভেলপমেন্ট অর টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট অর জেনারেল এডুকেশনাল ডেভেলপমেন্ট, অথবা প্রোডাকশন রিলেশনস, অথবা পলিটিক্যাল ইকোনমি, যা কিছুই বলুন। এবং এখানে যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে, আমরা বলবো যে সবচেয়ে যৌক্তিক যে বিষয়টি দরকার আমাদের, সেটি হচ্ছে আমাদের সাইকোমোটর ডেভেলপমেন্ট, artistic way of teaching and learning, context of sustainable development goal, or whatever the goals we have to transformation in the middle income country, from lower income country to middle income country, from middle income country to developed country. আলটিমেটলি এডুকেশনে আমরা যতক্ষণ পর্যন্ত স্ট্যান্ডার্ডাইজড না হতে পারবো, যতক্ষণ না পর্যন্ত আমাদের লিডারশিপ কমিটমেন্ট সেই ধরনের না যাবে, যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর মানে শিক্ষা ব্যবস্থা গবেষণা ভিত্তিক না হবে, এবং যতক্ষণ পর্যন্ত আমরা হাতে কলমে প্রায়োগিক শিক্ষা, কর্মমুখী শিক্ষা, জীবনমুখী শিক্ষা এই জিনিসগুলোকে বাস্তবায়ন না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের হায়ার এডুকেশন নাজুকতা থেকেই যাবে। আমাদের একটা ডিগ্রি কিন্তু এখনও স্বীকৃত না বিশ্ব ব্যবস্থাতে, আনফর্চুনেটলি আপনারা জানেন। কাজে ন্যাশনাল অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠিত হয়েছে, হায়ার এডুকেশন কমিশন ইন এডুকেশন গঠন হওয়ার কথা ছিল, সেটা আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেটা হ্যাং হয়ে আছে। কিন্তু আমাদের এখানে যারা বিশ্ববিদ্যালয় লেভেলে যারা মাননীয় উপাচার্য মহোদয় আসছেন, তাদেরকে যথেষ্ট চিন্তা করার দরকার আছে। আমি মনে করি যে এটা নিয়ে একটা গবেষণাই হওয়া দরকার, হায়ার এডুকেশন কোন পথে এবং অন্তরায়গুলো কী কী, এবং আমাদের এই ইম্পেডিমেন্টস থেকে বের হওয়ার জন্য হোয়াট আর আওয়ার ওয়ে আউট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্লিজ কাম আইরিন, প্লিজ সিট ডাউন। এতক্ষণ আমরা অনেক একটা সুন্দর আলোচনা শুনলাম যে নারীর ক্ষমতায়নে বা ওম্যান এম্পাওয়ারমেন্ট অ্যাডভান্সমেন্টে আমাদের কি প্রয়োজন, আমরা নারীকে কি শিক্ষা দিতে চাই। বিজ্ঞান, প্রযুক্তি এবং গবেষণা নির্ভর শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে নারী জাগরণকে তুলতে হবে। বেগম রোকেয়া যেমন আমাদের নারী জাগরণের অগ্রদূত ছিলেন, সেটা হলো যে নারীরা শিক্ষা বা তার কর্ম ব্যবস্থা আসবে। আমার মনে হয় যে এতক্ষণ যে আলোচনা হলো, সেই আলোচনার সূত্রপাতে আমাদের গবেষণাধর্মী চিন্তা চেতনা এবং বিজ্ঞান মনস্কতা এবং নারীকে প্রযুক্তি স্বনির্ভরতার মাধ্যমে নারীর ভিতরের যে অন্তর্নিহিত যে ক্ষমতাগুলো আছে, সেই ক্ষমতাগুলোকে যদি আমরা চর্চা করতে পারি, তাহলেই আমাদের দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে। এবারে আমি অনুরোধ জানাবো, আমাদের পেপারস প্রেজেন্টস করবেন প্রফেসর ডক্টর মাহবুব নাসরিন, প্রো ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমরা যেই পেপার বা প্রবন্ধের উপরে কথা বলছি, এটা একটা শুভ সূচনা হয়ে গেল। সেটা হচ্ছে যে প্রথমে আমরা হায়ার এডুকেশন সম্পর্কে একটি ধারণা পেলাম যে কী সিচুয়েশন আছে, কিন্তু যেটা আমরা করি না সেটা হচ্ছে যে আমরা অনেক সময় আলোচনার মধ্যে ইকুয়ালিটি বা ইকুইটি এই বিষয়টা হয়তো সাধারণ কথাবার্তার মধ্যে আনে না। তো আমার প্রেজেন্টেশনটা ইংরেজিতে আছে, সেজন্য আমি বাংলায় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এবং ফিমেল এডুকেশন, আমি গ্রেটফুল টু দ্য ফাউন্ডার অফ দিস ইউনিভার্সিটি। আমি এটা উইমেন বলতে চেয়েছিলাম, যখন ফিমেলটা দেখলাম আমি বলেছিলাম উইমেন এডুকেশন হলে কেমন হয়। তিনি আমাকে বললেন, প্রফেসর ডক্টর মোজাম্মেল হক, যে
ফিমেল আনতে হবে এই জন্যই যে যখন একটা গার্ল, একটা শিশু, মেয়ে, সে তো নারী হয় না। তো ফিমেল এবং উইমেনের মধ্যে যে একটা পার্থক্য আছে, এটাও কিন্তু আসলে আমরা অনেকে বুঝি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, সভাপতির মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। এবং এটার ক্ষেত্রে আমি একটা ইতিহাসকে পর্যালোচনা করার চেষ্টা করেছি। সেই ইতিহাসটা হচ্ছে যে বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু জীবন এবং শিক্ষাকে এক করে দেখতেন। এবং আমরা অনেকের উদাহরণ দেই, বিদেশি কোটেশনের উদাহরণ দেই, কিন্তু তিনি অনেক আগেই বলে গিয়েছিলেন যে জেলা গভর্নরদের যখন একটা ট্রেনিং প্রোগ্রাম ছিল, উনি বলেছিলেন কেউ দেখে শেখে আর কেউ বই পড়ে শিখে, আর সবচেয়ে যে বেশি শিখে সে করে শিখে। আমরা যে এখন কর্মমুখী জীবনব্যাপী শিক্ষার কথা বলি, সেটি কিন্তু এই কথার মধ্যেই নিহিত আছে। এবং এটি বাংলাদেশের আজকে আমরা যদি বলি ডিজিটাল বাংলাদেশ, যদি বলি স্মার্ট বাংলাদেশ, না করলে স্মার্ট হওয়া যাচ্ছে না, শুধু পড়ে হওয়া যাচ্ছে না। সুতরাং আমরা এটা করে দেখি। তো আমি হিস্ট্রিক্যাল বা ঐতিহাসিক দিকটার দিকে চলে যাই, যে যদি আমরা ফিমেল কথাটা শুরু করি, এখানে বিদগ্ধজন বসে আছেন যারা প্যানেলিস্টে বিশেষ করে আছেন, তারা বলতে পারবেন যে গার্লস এডুকেশন কোথা থেকে বাংলাদেশে আসলো। আমরা দেখেছিলাম যখন প্রাইমারি স্কুলেও ইন দ্য 90s, যে প্রাইমারি স্কুলেও মেয়েদের সংখ্যা অনেক কম। এডুকেশন ফর অল কনসেপ্টটা যখন আসলো, আপনারা দুটো সম্মেলনের কথা আমি এখানে বলেছি, জমটেন ডিক্লারেশন, ডাকের সম্মেলন। এডুকেশন ফর অল যখন বাংলাদেশে আছে, আমরা 5 সালে একটা গবেষণা করতে গেলাম, দেখলাম যে গার্লস পার্টিসিপেশন ইজ লেস ইন দ্য প্রাইমারি স্কুল ইভেন অ্যাট দ্যাট টাইম। সো তখন আমরা একটা গবেষণা করেছিলাম, বইও বের হয়েছিল, ফ্যাক্টরস অ্যাফেক্টিং গার্লস পার্টিসিপেশন ইন প্রাইমারি স্কুল। তার মানে আমি পজিটিভ সাইডটা দেখি যে আজকে আমরা যে এডুকেশনের অবস্থায় আছি, এক সময় ছিল যখন প্রাথমিকেও মেয়ে শিক্ষার্থী কম ছিল, এবং সেটা আমরা দেখলাম যে এডুকেশন ফর অল আসার পরে আমাদের সেই স্টাডিতে বের হয়ে আসলো। বিশেষ করে আমি ফ্যাক্টরস অ্যাফেক্টিং গার্লস পার্টিসিপেশনটা, ওই গবেষণাটা করেছিলাম। সেখানে দেখা গেছে যে জড়িত ছিলাম ওই টিমে, যে মেয়ে টিচার নাই, অনেক দূরে স্কুল, ক্যাচমেন্ট এরিয়াতে স্কুল নাই, নো ফিমেল টিচার, অ্যান্ড টয়লেট ফ্যাসিলিটিস, ওয়াটার, স্যানিটেশন ফ্যাসিলিটিস, এগুলির জন্য বাবা মারা বাচ্চাদেরকে স্কুলে দিচ্ছে না। সেইখানে কিছু অ্যাফার্মেটিভ অ্যাকশন নেওয়া হয়, সেটা আমি পরে বলছি। এবং আমরা যে এখন ইকুয়ালিটি বলি, আমি বলছিলাম ক্যারিয়ানের সাথে সকালে, যে এখন যে আমরা 30 বছর আগে যেই কথাগুলি বলে এসেছি, এখনও বা আরও আগে, এখনও আমরা ইকুয়ালিটি বলি, এখনও আমরা ইনক্লুসিভ বলি। আমাদের কোথায় কোথায় যেন এই কথাগুলি হয় না। আমরা যদি এডুকেশন ফর অলেই দেখি, যে ওখানেও আমরা ভালনারেবল অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেনদের কথা বলেছি, চিলড্রেন ইন ডিফিকাল্ট সার্কামস্টেন্সের কথা বলেছি, আর চিলড্রেন হু বিলং টু দ্য এথনিক মাইনরিটি, অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীতে যারা আছে, তাদের এডুকেশনের কোয়ালিটিটা অনেক কম অন্যদের থেকে। অর্থাৎ আমরা যখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে, আপনারা জানেন যে আমি অত বেশি যাচ্ছি না, যে আমরা যখন কমিটমেন্টে গেলাম, কিছু গ্লোবাল কমিটমেন্ট আমাদের আছে, ওইটা চেঞ্জ করেন, এটা দেখে ওইটা চেঞ্জ করবেন। সো যেটা আমরা অবশ্যই বলি, যে কালকেও আপনারা আলোচনা শুনেছেন, হিউম্যান রাইটস যে বিষয়টা আছে, আমরা মানবাধিকার, শিক্ষাও একটা মানবাধিকার, আমরা কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড, যেটা বাংলাদেশ রেটিফাই করেছে 1990 সালে, সিডোর কথা আমরা বলি, যদি গার্লস এডুকেশন, উইমেন্স এডুকেশনের কথা বলি, আমরা এটা বলি, আমরা আইএলও কনভেনশনের কথাও বলি। কারণ চাইল্ড লেবার যদি না বন্ধ করা যায়, শিশু শ্রম, তাহলে আমরা শিক্ষার দিকে আগাতে পারবো না, বা আমরা শিক্ষাক্ষেত্রে যে লক্ষ্য সেটা অর্জন করতে পারবো না। এই জন্য আমরা আইএলও কনভেনশনটাকেও গুরুত্ব দিই। এই এখানে একটা বইয়ের ছবি দেখছেন, এটা আমরা বাংলাদেশে যখন প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম আসলো, এইখানে PEDP 1 থেকে 4 পর্যন্ত বাংলাদেশ করেছে,
এবং এইখানে আমরা প্রথমবারের মতো যে জেন্ডার অ্যান্ড সোশ্যাল ইনক্লুশন সেক্টর ওয়াইড অ্যাপ্রোচ হয়ে গেল বাংলাদেশে। এডুকেশনের পিছনে আমরা শুধু যদি বলি যে সরকারেরই দায়িত্ব বা একা, তা না, কিন্তু এখানে আমাদের অবশ্যই ডেভেলপমেন্ট পার্টনারদের কন্ট্রিবিউশনসটাকে অ্যাকনলেজ করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে ডেভেলপমেন্ট পার্টনাররা, বিশেষ করে ইউনিসেফ যখন সরকারের সাথে কাজ শুরু করলো বাংলাদেশের, তখন কিন্তু আমরা এডুকেশন সেক্টর ওয়াইড অ্যাপ্রোচে এই যে এডুকেশন ফর অল অ্যাচিভের যে ডিফিকাল্টিসগুলি আছে, এডুকেশন, প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামই ফার্স্ট টাইম অ্যাড্রেস করেছে। ড্রাস্টিক্যালি আমরা যে এমডিজি থেকে এসডিজিতে জেন্ডার প্যারিটি ইন ফিমেল এডুকেশন, এটা আমরা একটা অর্জন করলাম, এটা কিন্তু হিস্ট্রিক্যালি এইভাবে এসছে। অর্থাৎ প্রাইমারি থেকে না শুরু করলে উই ক্যানট গো to the jump to the secondary education. This is a like detail of children living under difficult circumstances. That means even children in the shelter homes, children living in the floodplains and in other regions like hill tracts and other regions, children of the sex workers. We have addressed all of those, and children with disabilities or children of the like slum dwellers. সো রুরাল অ্যান্ড আরবান সব কিছু করে আমরা পিডিপি 2-কে ইভ্যালুয়েশন করার পরে পিডিপি 3 এসেছে এবং তারপরে পিডিপি 2 এসেছে। সো আমরা পিডিপি 2-তে যে স্ট্রাকচারগুলি দেখেছি, 5টা স্ট্রাকচার, those structures we are still working. Even we can see some progresses. I think Professor Mansoor Ahmed can say more about it, because he has a book on it, and after recently political economy, you can see everything like যা যা আমরা এখন বলছি সব কিছুই কিন্তু পিডিপি 2-র স্ট্রাকচারে ছিল। দেন আমরা যে রিকমেন্ডেশনসগুলি দেখেছি, ওয়াই বাংলাদেশ ইজ হ্যাভিং জেন্ডার প্যারিটি ইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, আমরা কিছু অ্যাফার্মেটিভ অ্যাকশনস নিতে দেখেছি ইন ফেভার অফ গার্লস। লাইক একদম প্রথম থেকে স্টাইপেন্ড বা উপবৃত্তি দেয়া হলো, ফিমেল টিচারদেরকে সেখানে ইনক্লুড করা হলো। এখনও পর্যন্ত 60% ফিমেল টিচার আছে, কিন্তু একটা বিষয় খেয়াল করবেন যে সেখানে ছিল এসএসসি পাস না হলে বিএ পাস গ্র্যাজুয়েট মেয়ে তো পাওয়া যাচ্ছে না। কোথায় আমরা শতকরা 60% ফিমেল টিচার পাবো? তখন তাদের জন্য কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করা হলো কোয়ান্টিটি বাড়ানোর জন্য। দেন উই হ্যাড অনলি এসএসসি গ্র্যাজুয়েটস, তারা প্রাইমারি এডুকেশন হয়ে গেল। দেন আলটিমেটলি কোয়ালিটি ড্রপ করলো, কারণ আপনি একজন এসএসসি গ্র্যাজুয়েটকে দিয়ে প্রাইমারি এডুকেশন পড়াতে পারবেন না, যেখানে আমাদের নেইবারিং কান্ট্রিজগুলোতে পিএইচডি হোল্ডাররা হচ্ছে প্রাইমারি এডুকেশনের টিচার। সো তখন আমাদের মেয়েদের কিন্তু বিভিন্নভাবে ট্রেন আপ করা হলো, প্রশিক্ষণ দেয়া হলো ফিমেল টিচারদের। প্রমোট নামে একটা প্রোগ্রাম ছিল, টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্টের প্রোগ্রাম ছিল। এইগুলির মাধ্যমে আমাদের হচ্ছে ওই মেয়েদেরকে আরও হায়ার এডুকেশনের জন্য তৈরি করে দেয়। এখন কিন্তু ওইটা আর নাই, এখন গ্র্যাজুয়েটস কেন মাস্টার ডিগ্রি মেয়েরাও অ্যাপ্লাই করছে ফর প্রাইমারি এডুকেশন। সো ওই জায়গাটা কিন্তু আমাদের এখন আর নাই। দ্যাট হ্যাজ বিন চেঞ্জ ডিউ টু দিজ অ্যাফার্মেটিভ অ্যাকশনস। Sometimes we say positive discrimination in favor of female teachers or female in favor of women. So সেটা আমাদের হয়েছে। তারপরেও আমরা ইন্টারসেকশনালিটি বেস কিছু চ্যালেঞ্জেস দেখি। এখানে একটা ছবি ছিল, ছবিটা আসে নাই। আমরা এখনও দেখি অংশগ্রহণ, পার্টিসিপেশন, কমপ্লিশন অ্যান্ড লার্নিং আউটকামস বিটুইন রিজিয়ন্স। মানে এক অঞ্চল থেকে আপনি আমাদের একটা রিজিয়নাল বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স 2018-এ যে স্ট্যাটিস্টিক্স দিয়েছে, তো সেইখানে যদি আমরা দেখি যে অঞ্চল ভিত্তিক বিভিন্নতা কিন্তু এখনও আছে। দুর্যোগপ্রবণ এলাকা, পাহাড়ি অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল, যেখান থেকে অন্যান্য জায়গায় যায় না বেশি, সেই সব জায়গায় আমরা দেখি। এবং আমরা অবশ্যই জানি যে 50% পিপল প্রজেকশন আছে যে শহর এলাকায় বাস করবে। এখন শহর এলাকায় যারা যাচ্ছে, মোস্ট অফ দেম আর ফ্রম রিজিয়ন্স, দোজ রিজিয়ন্স ইজ কম্পারেটিভলি নট দ্যাট মাচ অ্যাফ্লুয়েন্ট। সো তারাও এখানে স্লামস, কোয়ার্টার্সরা শিক্ষার সুযোগ ওইভাবে পাচ্ছে না।
কিছু কিছু বললাম প্রত্যন্ত অঞ্চল, দুর্যোগপ্রবণ এলাকা, এবং আমরা এখন বলি, আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পার্সনস উইথ ডিসএবিলিটি বা অটিস্টিক চিলড্রেনদের জন্য অনেক কাজ করছেন। ট্রান্সজেন্ডার একটা কমিউনিটি আমরা যদি বলি, তারা সরকারি স্বীকৃতি পেয়েছে। এরা কিন্তু এখনো পর্যন্ত চ্যালেঞ্জেস, তাদেরকে আমরা শিক্ষার হার, এমনকি আমাদের নো ডেটাবেস, আমাদের ওরকম তথ্য উপাত্তও নাই। প্রাইমারি এডুকেশনে আমরা একটা চেষ্টা করেছিলাম, কিন্তু ওইভাবে এখনো তথ্য উপাত্ত নাই। আমাকে সো আমি একটু দ্রুত যাচ্ছি। টারশিয়ারি এডুকেশন, এটা আমি একটা সোর্স থেকে, আর্টিকেল থেকে নিয়েছি, কিন্তু এটা আসলে তিনিও ব্যান্ড বেজে নিয়েছেন। তো দেখা যাচ্ছে যে আমরা 2018 থেকে, আমি প্রাইমারি সেকেন্ডারিটা বলার পরে আমরা অনেকগুলি প্রজেক্টে এখানে কাজ করার ফলে, এটা হচ্ছে ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন, টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, এইসব থেকে আমরা এখনও সেকেন্ডারি লেভেলেও এই প্রবলেমগুলি দেখছি। টারশিয়ারিতে আরও প্রবলেম, এবং 18 থেকে 20-এর একটা ডেটা পাওয়া গেছে, এবং তারপরেও কোভিডের মধ্যেও কিছু ডেটা আছে যে আস্তে আস্তে আমাদের একটু গার্লস পার্টিসিপেশন কমে গেছে। এমনকি আমার বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিরও একটা রিজিওনাল ইনফরমেশন আছে যে মোস্ট অফ দ্য গার্লস আর লাইক দে হ্যাড টু বি ম্যারিড ডিউরিং কোভিড-19, ড্রপ আউট ফ্রম দ্য স্কুল, ড্রপ আউট হায়ার সেকেন্ডারি লেভেল, তারা স্কুলে আসছেন না। নার্সিং ইনস্টিটিউটেরও একটা ডেটা আছে, তারা আসছেন না। দিস ইজ ব্যান্ডবেজ হ্যাজ নট ইনক্লুডেড দ্যাট বিকজ দ্যাটস ভেরি স্মল ডেটা। তো ব্যান্ডবেজে ওই ডেটাটা নাই, কিন্তু দেখেন যে পভার্টি, আর্লি ম্যারেজ, এমনকি সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা উঠে এসেছে, ট্রান্সপোর্টেশন এবং ডরমিটরিজ, দ্যাট লাইক ফিমেল হোস্টেল চায় তারা। ফিমেল টিচারদের ট্রেনিংয়ের জন্য প্রমোট নামে একটা প্রজেক্ট ছিল আমাদের, সেখানে ফিমেল টিচারদেরকে এনে ট্রেনিং দেওয়া হতো, কিন্তু ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট, সো সেই প্রশিক্ষণটা এখন আর দেওয়া হয় না। সো আমরা যদি বলি যে আমরা 2021-এ কম্পেয়ার টু 2020-21-এর একটা জিপিআই যদি আমরা দেখি, জেন্ডার প্যারিটি ইন্ডেক্সে বাংলাদেশে গার্লসদের সিচুয়েশন আবার একটু বেড়ে গেছে। এটা হতে পারে অনলাইনে আমরা সবসময় গার্লস প্রেজেন্স হায়ার দেখি। ছেলেরা বলে যে বাজারে আসছি, অথবা এখানে নেটওয়ার্ক নাই, অথবা গাছের উপরে উঠে বসে আছি। মেয়েরা বলে আমরা বাসায় আছি, ক্লাস করছি, ম্যাডাম এই যে বাচ্চা পাশে বসে আছে। দিস ইজ সো নাইস বিকজ দে আর লার্নিং ফ্রম হোমস। এটা আমি এই ডেটাটা যদিও মানে একেবারেই বাংলাদেশের ফর্মাল ডেটা, কিন্তু আমি ক্লাস নিতে যে দেখেছি যে যখন আমরা প্রযুক্তি নির্ভর ক্লাস নিচ্ছি, দে আর ডুইং বেটার, দে আর কম্বাইনিং ডোমেস্টিক ওয়ার্কস অ্যান্ড দে আর অলসো পার্টিসিপেটিং ইন ক্লাস। এবং রেসপন্সের ক্ষেত্রে একবার ডাকলে মেয়েদের পাওয়া যায়। আমার একটা প্রসেস আছে, আমি সব শিক্ষকদের বলে দিই যে নাম ধরে ধরে হঠাৎ করে একজনকে প্রশ্ন করি যে আপনি এটা বলেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেরা নাই, ছেলেরা কিছু মনে করো না, মেয়েরা হচ্ছে যে উত্তর দিয়ে দিচ্ছে সাথে সাথে, জি ম্যাডাম আই এম হিয়ার। সো এই যে উইমেন আর রেসপন্ডিং while they are in online, that is a different idea, I think different experience in throughout my life. COVID-19's positive impact on female education because they are combining domestic and other, and ছেলেরা ওয়ান্ডারিং অ্যারাউন্ড, কি করছো, খেলছি, কি করছো, এখন ম্যাডাম মা একটু বাজারে পাঠিয়েছে, ঠিক আছে তাহলে কেন অনলাইনে আসো, বাজার থেকে কথা বলো, ম্যাডাম আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সো মেনি রেসপন্সেস I have just recorded, because then what the process I followed, I started recording the class, Zoom record on, তারপর থেকে কিন্তু ওরাও সবাই থাকে। সো এইটা হচ্ছে যে বাংলাদেশের ফিমেল মেল রেশিও টারশিয়ারি এডুকেশনে, ওই যেই ডাটাটা দিলাম সেটারই একটা ডেটা অনলাইনে অ্যাভেলেবল। এখন আমাদের বাংলাদেশে বর্তমানে যে বিষয়গুলি আমরা মনে করি উই হ্যাভ টু গিভ এমফাসিস, যে ভিশন 2041, বাংলাদেশ ডেল্টা প্ল্যান, পার্সপেক্টিভ প্ল্যান, ন্যাশনাল উইমেন ডেভেলপমেন্ট পলিসি, এগুলি অনেক কিছু আছে। সো আমরা এগুলিকে আসলে একটা ফ্রেমে নিয়ে এসে, আমি এখন যেহেতু পুরোটা সময় পাবো না, এই যে আমরা বাংলাদেশে এসডিজির সাথে যদি লিঙ্ক করতে চাই, all of these documents saying many things about the female education, the inclusive education, the intersectional community perspective. So Bangladesh perspective plan, kalke apnara dekhechen আমাদের
এই 5 ইয়ার প্ল্যানের কথা উঠে নাই, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের কথা উঠেছে, ডেল্টা প্ল্যানেও কিন্তু এডুকেশন, ফিমেল এডুকেশন, জেন্ডার এডুকেশনের কথা বলেছে। 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ওয়ার্ল্ড ইজ নাও ইন দ্য 5th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। আমরা এখনও 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কি এটাও বুঝাতে পারছি না, কিন্তু আমার মনে হয় যে দিস ডকুমেন্টস আর গুড, মানে আমরা যদি একসাথে করতে পারি তাহলে, আমি এটা আর ভিতরে যাচ্ছি না। তো আমাদের যে মিশন আছে মেইনলি বাংলাদেশের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কোয়ালিটি এডুকেশনের ভিশন 2041-এ সব কথাই বলা আছে যে 100%। ডেল্টা প্ল্যান থেকেও আমি চলে যাচ্ছি, শুধু বলছি যে দেখেন এখানেও কিন্তু এনহ্যান্স, কোথায় যেন একটা বলা আছে যে আমাদের ইকোসিস্টেমের কথা বলা আছে এবং সবার জন্য যে এডুকেশন সেটার কথা বলা আছে। এসডিজি গোল 4 আপনারা সবাই জানেন, আমি জাস্ট স্কিপ করছি বিকজ আমার টাইম কনস্ট্রেন্টের জন্য। সবাইকেই আমরা যদি বলি যে এইটা আমরা আসলে অ্যাচিভ করতে যাচ্ছি, আমরা পাঁচ ইকুয়ালিটি অর্জন করেছি, কিন্তু ইনক্লুশনটা পার্টটা আমাদের এখন করতে হবে 5-এর ক্ষেত্রে। এবং ন্যাশনাল এডুকেশন পলিসি, কালকে আমাদের সিদ্দিকুর রহমান স্যার একটু পজিটিভ এই বিষয়ে, এবং আমিও মনে করি যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2010 ইজ নট দ্যাট ব্যাড, সাম সার্কুলার ইজ কামিং, নট দ্যাট ব্যাডও আমি বলবো না, এক্সেলেন্ট ডকুমেন্ট। আমি মনে করি এখনও পর্যন্ত আমরা এইগুলি অ্যাচিভ করি, তারপরে কিছু সার্কুলার আসে সেটা আমরা হয়তো পরে দেখব। কারণ আমাদের এই 1-এর থেকে যেই আমি কয়টা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টার মধ্যে যে ইকুয়াল অপরচুনিটিস অফ এডুকেশন ফর অল এখনও, এবং আমরা বিশেষ করে মার্জিনাল কম্পিটিটিভ বেস লার্নিংয়ের কথা বলছি। তো এইখানে আমাদের বিশেষ করে যদি 9-10-এর দিকে খেয়াল করি যে এনশিওর স্কিলস, এটা হায়ার এডুকেশনে খুবই দরকার, হাই স্ট্যান্ডার্ড এটা দরকার। আর একটা হচ্ছে সাউন্ড মোরাল ক্যারেক্টার, যেটা বাংলাদেশ নৈতিক শিক্ষার উপরে অনেক বেশি জোর দিচ্ছে এখন, এবং নৈতিক শিক্ষা 13 সাল থেকেই আসছে আমাদের ইয়েতে। সো এইটা যদি আমরা প্রত্যেকটা দেখি, আমরা বলতে পারি না যে এইটার মধ্যে কিছু নাই। সুতরাং 2010টা রিভাইজ করার দরকার হয় নাই এখনও, আমরা 10-এর যা যা আছে সেটাই আমরা নেওয়ার চেষ্টা করি। তো আমরা যদি দেখি যে ন্যাশনাল এডুকেশন পলিসির যে কাভারেজ এরিয়াগুলি আছে ওইগুলি আমাদের দেখতে হবে। এবং আমি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে যেহেতু কাজ করি, সেজন্য আমি মনে করি এডুকেশন সেক্টর প্ল্যান, এটা আমাদের যে এই ফিচারগুলি আমরা নিয়ে এখন একাডেমিক মাস্টার প্ল্যান করছি ইন হায়ার এডুকেশন লেভেল, আমি লিড দিচ্ছি ওটাতে। এবং অল দ্য রিজিওনাল সেন্টার্স অ্যান্ড আদার্স তারা এই বিষয়টা দিচ্ছে জেন্ডার পার্সপেক্টিভে। এবং আমরা যেই কারিকুলামগুলি দেখি, ফ্রেমওয়ার্ক তৈরি করি প্রি প্রাইমারি থেকে একদম 12 পর্যন্ত, সেটা বাংলাদেশের কনটেক্সটেই করা হয়। সো আমি এগুলি স্কিপ করছি। 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আপনারা সবাই জানেন যে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, আমরা একটা প্রজেক্টের দিকে ওইদিকে যাচ্ছি যে কিভাবে স্কিল বেস, এমপ্লয়মেন্ট বেস এডুকেশন করা যায়, সেটা আমরা পার্সপেক্টিভ প্ল্যান থেকেও পেয়েছি। তো আমরা লাস্টলি আমার শেষ কথাটা হচ্ছে যে রিভাইজ কারিকুলাম আমরা যেভাবে করছি সেটার জন্যই করি। নতুন নতুন একাডেমিক প্রোগ্রাম যেগুলি জব ওরিয়েন্টেড, আর ফ্যাকাল্টি স্টাফ রিক্রুটমেন্ট যেখানে দরকার সেখানে দেওয়া দরকার, যেখানে দরকার নেই সেখানে দিব না আমরা। ক্যাপাসিটি বিল্ড আপ করা দরকার, নিউ টেকনোলজি যেটা আপনাদের কলেজ খুব সুন্দর করে করছে, আর আমরা ব্লেন্ডেড কারিকুলামের উপরে খুব বেশি এমফ্যাসিস দিই। আমাদের এখানে আলোচক মনজুর আহমেদ আছেন, আমি কালকে ওনার বইটা পড়ছিলাম, বইয়ের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই বইটা যদি দেখেন এখানে, আর আমার একটা বই আছে এখানে আছে যে কিভাবে গার্লস এডুকেশন ডিজাস্টারের কারণে একদম ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন এলাকায়। সেখানে উত্তরবঙ্গের দুর্যোগ একরকম, আবার কোস্টাল বেল্টের দুর্যোগ আরেক রকম। সো এইটুকু বলে আমি আপনাদের কাছ থেকে অনেক সময় নেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স হিয়ারিং। ধন্যবাদ প্রফেসর ডক্টর মাহবুবা নাসরিন, ভাইস চ্যান্সেলর বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। তিনি অত্যন্ত প্রাঞ্জলভাবে আমাদের যে ফিমেল বা নারী শিক্ষার প্রাথমিক পর্যায় থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত যে নারীরা কীভাবে এগিয়ে আসছে তার আলোচনার মধ্য দিয়ে আমরা এটা জানলাম। তা আমার মনে হয় যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তার সিংহভাগই নারী। আমিও এক সময় এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ছিলাম আর কি, আমরা পড়িয়েছি।
তো সেখানে আমরা যেগুলো পেয়েছি আর কি শিক্ষার্থী, তার ম্যাক্সিমামই হলো ফ্যামিলি শিক্ষার্থী। তো এরা খুবই আগ্রহী এবং পরবর্তী পর্যায়ে শুধু আগ্রহী হয়ে নয়, তারা এই শিক্ষার মধ্য দিয়ে এখন আমার জানা মতে অনেকেই সামাজিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে বেশ প্রতিষ্ঠা লাভ করছেন। তা ধন্যবাদ প্রফেসর ডক্টর মাহবুবা নাসরিনকে তার অত্যন্ত প্রাঞ্জল এবং সুন্দর পেপার প্রেজেন্সের জন্য। এখন আমি বিশেষভাবে আহ্বান করব প্রফেসর ডক্টর আসাদুজ্জামান, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে আসাদুজ্জামান আমরা নিক নামে চিনি বাদশাহ, সে আমাদের এই কলেজে একসময় ছিল। এটা উত্তর বাংলা কলেজের গর্ব যে উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এর মধ্যে প্রফেসর হয়েছেন, এবং আমি জানি যে এখন সম্ভবত এর আগে উনি ডিপার্টমেন্টের হেডও ছিলেন, আবার খেলাধুলায় বেশ আগ্রহী। তা দেখি আমরা নারী শিক্ষা উন্নয়নে উনি কি উপস্থাপন করেন, তাকে উপস্থাপনের জন্য বিশেষভাবে আহ্বান করছি। প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, প্যানেল লিস্টের সম্মানিত সদস্যবৃন্দ এবং মঞ্চে বিশিষ্ট শিক্ষাবিদ ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপবিষ্ট এই উত্তর বাংলা কলেজের শিক্ষক এবং শিক্ষার্থী এবং সুধীবৃন্দ এবং মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মকর্তাবৃন্দ, সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার পেপার পড়তে যাচ্ছি। তো আমার একটু সুবিধা হলো, আমার বাসা এখান থেকে 3-4 কিলোমিটার দূরে। আমি শিক্ষকতার জীবন এখানেই শুরু করেছি, এই কলেজেই। তারপর আমি 1996-এ আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জয়েন করি, এখন সেখানে প্রফেসর হিসাবেই আছি। তো আমার পেপার শিরোনাম হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফিমেল এডুকেশন অ্যান্ড কন্টেম্পোরারি রিলেভেন্স, এ রিভিউ। বাংলায় নারী শিক্ষার উন্নয়ন এবং সমসাময়িক প্রসঙ্গ। আমরা জানি যে এই অবহেলিত এই জনপদ, অর্থাৎ আমরা যদি এই সাবকন্টিনেন্টাল এরিয়াটার কথা বলি, তাহলে আমরা দেখব যে এখানে নারী শিক্ষাটা আমাদের অনেক পিছিয়ে ছিল, যেটা আমাদের পাশ্চাত্যে বা সেদিকের দিকে তাকালে সেখানে আমরা অনেক ডেভেলপমেন্ট অনেক আগেই দেখতে পাই। তো আমি সেই জায়গা থেকে শুরু করে আমাদের এই উপমহাদেশে, বিশেষ করে আমার দেশের বাংলায় এবং বিশেষ করে আমাদের যে বেগম কথাটি বলা যাবে না, রোকেয়া, যে নারী শিক্ষায় তৎপর ভূমিকা পালন করেছিলেন, সেই জায়গাগুলো আমি একটু টাচ করার আমার একটা প্রয়াস নিয়ে আমি এখানে আসছি। তো আমরা জানি যে এই আধুনিক শিক্ষার জনক হচ্ছেন জ্যাক রুশো, যিনি হচ্ছেন ফরাসি একজন সমাজ দার্শনিক। সেখান থেকেই যদি আমরা শুরু করি, অষ্টাদশ শতকের দিকে তিনি নারী শিক্ষার জায়গাটাই কিন্তু ঠিক সেরকম আধুনিক শিক্ষার জনক বলা হলেও তাকে কিন্তু আমরা নারী শিক্ষার ক্ষেত্রে আমরা বৈষম্যমূলক নীতি, অর্থাৎ লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রে তিনি অনেকটা ছিলেন আমাদের নেতিবাচক। সেই জায়গাটা থেকে যদি আমরা শুরু করি, সে সময়ের প্রেক্ষাপটে তার বিশ্লেষণে আমরা দেখতে পাই যে দার্শনিক মননেও আমরা পাই তার নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ। রুশোর দার্শনিক চিন্তা বিশেষ করে প্রাকৃতিক মানবতত্ত্ব প্রথাগত সামাজিক ধারার বিরুদ্ধে অবস্থান নিলেও নারীর সামাজিক মর্যাদার প্রশ্নে তিনি তথাকথিত দার্শনিক অভিধারার সঙ্গে হাত মিলিয়েছেন। দার্শনিকভাবে তিনি ছিলেন স্বাধীন, সক্রিয় ও মুক্ত চিন্তার স্রষ্টা, এবং তথাপিও তিনি পুরুষতান্ত্রিকতার বাইরে নিজের দর্শনকে মেলে ধরতে পারেননি। তিনি যখন বলেন মানুষ জন্মগ্রহণ করে স্বাধীন হয়ে, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত, তখন স্পষ্টতই বোঝা যায় তার দার্শনিক চিন্তাগুলো একান্তই একপেশে হয়ে যায়। কারণ মানুষ বলতে তিনি পুরুষকে বুঝিয়েছিলেন। আমরা জানি তার যে বিখ্যাত দুটো গ্রন্থ, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড এমিল, সেই গ্রন্থে তিনি বিশেষভাবে এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছেন। এবং রুশোর এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কথা চিন্তা করে এডওয়ার্ড পাওয়ার মন্তব্য করেছেন এভাবে: দিস does not take us very far into the theory of women's education, and for the serious student of the subject, Emile is better left unread. অর্থাৎ রুশোর এই যে 1762 সালে রচিত যে এমিল গ্রন্থের কথা আমরা জানি, সেখানে দুই ভাই বোন এমিলিয়াস
এবং সোফিয়ার যে শিক্ষা কার্যক্রমের যে ব্যাখ্যা, সেখানে আমরা দেখতে পাই যে এমিলির জন্য অর্থাৎ বালকটির জন্য শিক্ষার ক্ষেত্রে যে তার যে প্রগ্রসরমান যে তার বিকাশের যে বিভিন্ন সেক্টরগুলো দেখানো হচ্ছে, কিন্তু সেখানে সোফিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ঘরোয়া বা অন্তর্মুখী পরিবেশে তার বিকাশের কথা বলা হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে তার এই যে নারী বিদ্বেষী যে দৃষ্টিভঙ্গি অর্থাৎ সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নারী শিক্ষার ক্ষেত্রে, সেটা আমরা স্পষ্ট লক্ষ্য করি। এই কারণে দ্য নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে বলা হয়েছে, অ্যাকর্ডিং টু রুশো, এ ওম্যান শুড বি দ্য সেন্টার of the family, a housewife and a mother. She should strive to please her husband, concern herself more than he with having a good reputation, and be satisfied with a simple religion of the emotions, because her intellectual education is not of those of the essence. Her studies must all be on the practical side. এভাবে নারী শিক্ষার যে বিষয়গুলো, সেগুলোকে আমরা দেখতে পাই রুশোর জায়গাটায় আমরা একেবারেই অনুপস্থিত। আমরা এই নারী শিক্ষার যেখানে অষ্টাদশ শতকে আমরা ফরাসি বা ফ্রান্সে বা ইউরোপ এই অঞ্চলেও আমরা ঠিক এরকম অবস্থা দেখলেও, কিন্তু আমরা যখন এই উপমহাদেশে ইংরেজ শাসন ব্যবস্থা শুরু হয়, তখন কিন্তু আমাদের নারী শিক্ষা ব্যবস্থায় আমাদের মনীষীগণ, চিন্তাবিদগণ এখানে কিন্তু এগিয়ে আসেন। সেখানে কিন্তু আমরা দেখি ভিন্ন চিত্র, অর্থাৎ তার ঠিক উল্টো বিষয়। অর্থাৎ এখানে আমরা সেই রাজা রামমোহন রায়ের কথা জানি, বিদ্যাসাগরের কথা জানি, এবং অক্ষয় কুমার দত্ত, বিবেকানন্দ, এরকম নানা শিক্ষা চিন্তাবিদদের কথা আমরা বলতে পারি, যারা নারী শিক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন। বিশেষ করে আমরা বলতে পারি রাজা রামমোহন রায়, যিনি আমাদের সতীদাহ প্রথাও নিবারণ করেছিলেন। অন্যদিকে বিদ্যাসাগর কী করেছিলেন, যে আমাদের বিধবা প্রবাহ প্রচলন করেছিলেন, এবং নানা কর্মমুখী তৎপরতার মধ্য দিয়ে নারীদের তারা সম্মান সহ তাদের নারীদের কীভাবে সমাজে সুশিক্ষিত করে সুপ্রতিষ্ঠিত করা যায়, সেদিকে তারা বিশেষ নজর দিয়েছিলেন। সে কারণে আমি এখানে বিদ্যাসাগরের কিছু বিষয় আলোচনা করতে গিয়ে রামমোহনের যেমন প্রসঙ্গ নিয়ে আসা যায়, যে রামমোহন যেমন রাজনীতিতে পুরুষের মতো সমান যোগ্যতার মতো নারীদেরকে মনে করতেন, এবং তিনি মনে করতেন প্রথমত বুদ্ধির বিষয়ে স্ত্রীলোকের বুদ্ধির পরীক্ষা কোন কালে আমরা লইয়াছি, যে অনায়াসে তাহাদেরকে আমরা অল্প বুদ্ধি কহি বা কহেন। কারণ বিদ্যা শিক্ষা এবং জ্ঞান শিক্ষা দিলে পরে ব্যক্তি যদি অনুভব ও গ্রহণ করতে না পারে, তখন তাহাকে অল্প বুদ্ধি কহা সম্ভব হয়। আপনারা বিদ্যা শিক্ষা জ্ঞানোপদেশ স্ত্রীলোককে প্রায় দেনই নেই, তবে তাহারা বুদ্ধিহীন হয় কী রূপে, ইহা নিশ্চয় নয়। এভাবে রামমোহন কিন্তু মন্তব্য করেছেন। এবং শুধু নট অনলি দ্যাট, সেখানে বলা হচ্ছে নারী শিক্ষাকে জোরালোভাবে সমর্থন করতে গিয়ে রামমোহন রায় বলেছেন, নট অনলি দ্য ইন্ট্রোডাকশন অফ ওয়েস্টার্ন এডুকেশন, রামমোহন রায় অলসো প্রমোটেড দ্য গ্রোথ অ্যান্ড prosperity of the women education. He strongly believed that unless the women folk were educated. আমি পরবর্তী যাচ্ছি, যে আসলে এই রামমোহন রায়ের পরবর্তীতে আমাদের যে ব্যক্তিটি সবচেয়ে বিশেষ ভূমিকা পালন করেছিল, তিনি হচ্ছেন আমাদের বিদ্যাসাগর। বিদ্যাসাগর নারীদের সম্মানসহ তাদেরকে সমাজে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিশেষভাবে কাজ করে গেছেন, এবং এই নারী শিক্ষার জন্য অনেক স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে সেই সময় আমরা জানি যে বিশেষ করে ইয়ং বেঙ্গল দল এই উপমহাদেশের তারা বিশেষ ভূমিকা পালন করেছিল। 1947 সালে দেশে প্রথম প্রকাশ্য বালিকা বিদ্যালয় উদ্বোধন করা হয় বারাসাতে, যেখানে প্রখ্যাত শিক্ষাবিদ পেরিচরণ সরকার, কালীকৃষ্ণ মিত্র, নবীন কৃষ্ণ মিত্র ভ্রাতৃদ্বয়ের উদ্যোগ ছিল বিশেষ লক্ষণীয়। এভাবে আমরা দেখতে পারি যে বেথুন সাহেবের মৃত্যুর পর এরকম আরও কিছু মদনমোহন তর্কালঙ্কারের মাধ্যমে আমাদের অনেক কর্ম প্রক্রিয়া এখানে সূচিত হয়। তাই নারী শিক্ষা আন্দোলনে আমাদের তর্কালঙ্কার সহ আরও অনেক ব্যক্তি এগিয়ে আসেন, এবং এদেশে আমাদের অনেক বিদ্যালয় সুপ্রতিষ্ঠিত হয়। এবং এখানে আমরা বলা যায় যে বিশেষ করে বিদ্যাসাগর যখন কিছু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, সরকারি অর্থ সহায়তা না পারা সত্ত্বেও তিনি কী করছিলেন, নিজের প্রচেষ্টায়, নিজের পরিশ্রম দিয়ে এবং অর্থ সংগ্রহের মধ্য দিয়ে তিনি কী করছিলেন,
এই বিদ্যালয় প্রতিষ্ঠা করে নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় নিয়োজিত ছিলেন। বিশেষ করে তিনি তার যে কর্মতৎপরতার আমরা বাস্তব বুদ্ধির কতগুলো পরিচয় পাই, যেমন সেখানে বলা হচ্ছে স্ত্রী শিক্ষাকে জনপ্রিয় করার জন্য তার পরামর্শে পালকি গাড়ির গায়ে মহানির্বাণ তন্ত্রের একটি শ্লেকাংশ কন্যা এবং পালনিয়া শিক্ষা নিয়তি যত্তত লেখা হয়েছিল, যাতে করে সমাজের সমস্ত মানুষ এই নারীদের ক্ষেত্রে বিশেষ করে বালিকাদের জন্য তারা যেন উদ্বুদ্ধ হয়ে তাদেরকে স্কুলে বা শিক্ষা গ্রহণ করান, যেটার ক্ষেত্রে এরকম আমরা বিদ্যাসাগরের অনেক কর্মতৎপরতা আমরা দেখতে পাই। মেয়েদের তিনি বলেছেন যে মেয়েদের শিক্ষিত করে তাদের পর্দার বাইরে নিয়ে আসতে না পারলে পুরুষরা তাদের কী করবে, নিজেদের জীবনকেই পুরোপুরি উপভোগ করতে চেয়েছিলেন। এটা হচ্ছে আমাদের সমাজের হচ্ছে বাস্তব চিত্র। না, পুরুষরাও আমরা নারীদেরকে অনেকটা অন্তরালে রাখার প্রয়াসে আমরা নিয়োজিত ছিলাম। সেই জায়গাটার থেকে আমরা বলতে পারি বিদ্যাসাগর মানবতাবাদের সফলতা, সার্থকতা এবং তিনি একজন হিউম্যানিস্ট পণ্ডিত হিসাবে এক বিশেষ ভূমিকা পালন করেছিলেন। আমি এখন আসি রবীন্দ্রনাথের কাছে। আমরা জানি মহাগুরু রবীন্দ্রনাথ যিনি হচ্ছেন নারী শিক্ষার আরেকজন অগ্রদূত। তিনি পরিবারের প্রয়োজনে গৃহস্থালী, স্বাস্থ্য ও সন্তান পরিচর্যা এইসব দিক দিয়েই নারী শিক্ষার কথা চিন্তা করেননি। তিনি নারী জাতিকে নিয়েছেন সর্বাসীন আসনে। এই কারণে রবীন্দ্রনাথ তিনি কি বলেছেন যে নারী পুরুষ ভেদে সবার জন্য শিক্ষা, পৃথিবীর প্রায় প্রতিটি উন্নত উন্নয়নশীল রাষ্ট্রে এটি সাংবিধানিকভাবে স্বীকৃত। তাই আমাদের দেশেও এটি কি করতে হবে, সেই সাংবিধানিকভাবে এই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। আমি এই রবীন্দ্রনাথের কথা প্রসঙ্গে অনেক কথা বলা যায়। নারী শিক্ষা প্রসারের প্রবক্তা হয়েও তিনি স্বাধীনতার ক্ষেত্রে কিছুটা ছিলেন রক্ষণশীল, তবুও তিনি নারী শিক্ষার ক্ষেত্রে যে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিলেন সেটা একেবারেই প্রশংসার দাবিদার। আমার যেহেতু সময় সংক্ষেপ, এই কারণে খুব অল্প কথা বলে আমি আসি আমাদের এই অঞ্চলের যিনি হচ্ছেন নারীদের স্বপ্নদ্রষ্টা, যিনি হচ্ছেন রোকেয়া, যার বাড়ি আমাদের অদূরেই, আমাদের রংপুর পায়রাবন্দে। ইনি হচ্ছেন নারী শিক্ষার অগ্রগতি একজন দূত হিসাবে পরিচিত। তার মতিচুর, তারপর অবরোধ, বোরকা, এরকম অনেক আমরা প্রবন্ধ বা গ্রন্থ যেগুলো জানি, সেই গ্রন্থগুলোর মধ্য দিয়ে তিনি কী করছেন, এই নারী শিক্ষার বিস্তারের বিশেষ চিত্র তুলে ধরেছেন। এবং এই মতিচুরে গ্রন্থে তিনি বলছেন যে সহস্রজনের বাধা ঠেলিয়া অগ্রসর হওয়া একজনের কার্য নহে, তাই একটু আশার আলোক দীপ্তি পাইতে না পাইতে চির নিরাশার অন্ধকারে বিলীন হয়। স্ত্রী শিক্ষার বিরুদ্ধে অধিকাংশ লোকের কেমন একটা কুসংস্কার আছে, যে তাহারা স্ত্রী শিক্ষা শব্দ শুনিলেই শিক্ষার কুফলের একটা ভাবী বিভীষিকা দেখিয়া শিউরিয়া উঠে। অশিক্ষিত স্ত্রীলোকের শত দোষ সমাজ অম্লান বদনে ক্ষমা করিয়া থাকে, কিন্তু সামান্য শিক্ষাপ্রাপ্তা মহিলা দোষ না করিলেও সমাজ কোনো কল্পিত দোষ শতগুণ বাড়াইয়া সে বেচারির ওই শিক্ষার ঘাড় চাপাইয়া দেয় এবং শতকণ্ঠে সমস্যারে বলিয়া থাকে স্ত্রী শিক্ষাকে নমস্কার। এভাবে নারী শিক্ষাকে বিভিন্নভাবে আমাদের সমাজ কী করে ধিক্কার দিয়েছিল, কিন্তু রোকেয়া থেমে থাকেননি। তার যে পথ অগ্রযাত্রা, তার যে শিক্ষা চেতনা, তার যে মানবাধিকার দৃষ্টিভঙ্গি, সেটাকে তিনি অক্ষুণ্ণ রেখে এই নারী শিক্ষাকে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় সবসময় নিয়োজিত ছিলেন। বিশেষ করে ধর্মীয় গোড়ামির অচলায়তন ভেঙ্গে নারী সমাজকে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি সম্পন্ন করার পদাবলম্বন তিনি করেছিলেন। তাহলে একদিকে সামাজিক অবক্ষয়, অন্যদিকে নারীদের যে অধিকার বঞ্চিত হওয়ার ঘটনা, সমাজপতিদের হৃদয়হীনতা এবং উদাসীনতার বিরুদ্ধে রোকেয়া যে ক্ষুরধার লিখনি, যেগুলো অম্লান হয়ে আসে, এবং এগুলো যদি আমরা পড়ি সত্যিকার অর্থে আমাদের নারী জাতি মনে আবার প্রজ্বলিত হয়ে উঠবে। এবং নারীর এই যে আমাদের বর্তমান বিশ্বে এবং আমাদের রাষ্ট্রে যে আমাদের সম অধিকার এবং তাদের যে বিভিন্ন সর্বক্ষেত্রে তাদের যে পদচারণ এবং তাদের যে ক্ষমতায়ন, এটা আমরা এর ফলেই আমরা অর্থাৎ রোকেয়ার ফলপ্রসূতা এখানে সবচেয়ে বিশেষ ভূমিকা রাখছে। আমরা 1983 সালের বঙ্গীয় নারী শিক্ষা সমিতির এক বর্ণাঢ্য সম্মেলনে সভানেত্রীর অভিভাষণে নারী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে মানবতাবাদী হৃদয়ের অধিকারী রোকেয়া বলেন, পৃথিবীতে যিনি সর্বপ্রথমে পুরুষ স্ত্রী লোককে সমভাবে সুশিক্ষা দান করা কর্তব্য বলিয়া নির্দেশ করিয়াছেন, তিনি আমাদের রসুল মকবুল, অর্থাৎ আমাদের পয়গম্বর। অর্থাৎ তিনি আমাদের
যে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যে নারী শিক্ষা যে আমাদের অবহেলিত নয়, অর্থাৎ নারী শিক্ষাকে ছোট করে দেখা হয়নি, সেটাও তিনি কিন্তু তুলে ধরেছেন। অর্থাৎ তিনি যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। তিনি আদেশ করিয়াছেন যে, অর্থাৎ নবীর কথা বলেছেন, শিক্ষা লাভ করা সমস্ত নরনারীর অবশ্য কর্তব্য। 1300 বৎসর পূর্বেই আমাদের জন্য এই শিক্ষাদানের বাধ্যতামূলক আইন পাশ হইয়া গিয়াছে, কিন্তু আমাদের সমাজ তাহা পালন করে নাই, পরন্তু এই আদেশের বিরুদ্ধাচরণ করিয়াছে এবং তদ্রূপ বিরুদ্ধাচরণকেই বংশ গৌরব মনে করিতেছে। এই যে আমাদের সামাজিক অবস্থা, সেটাকে রোকেয়া তুলে ধরে তার যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। এবং শিক্ষিত এবং অন্ধকারাচ্ছন্ন নারীদের কথোপকথন তুলে ধরতে গিয়ে রোকেয়া বলেন, পাড়ার স্ত্রী লোকেরা সালেহার নিকট চাঁদা চাহিতে আসিলে কিসের জন্য চাঁদা চাহিতে দিতে হইবে এই কথা জিজ্ঞাসা করায় তাহারা বলিল যে গ্রামে বসন্ত রোগ দেখা দিয়েছে। অর্থাৎ সালেহা একটা কিছুটা শিক্ষিত নারী, এবং তার কাছে যখন চাঁদা নিতে আসে তখন ধর্মীয় ব্যক্তিরা তখন চাঁদা নেয়, তখন কিসের জন্য চাঁদা নিতে চায় এটা যখন জিজ্ঞাসা করায়, তখন তাকে বিভিন্ন অর্থাৎ তাকে কিছু অশ্রাব্য কথা শুনতে হয়, যে তুমি কিছুটা শিখেছ বলে তুমি এভাবে আমাদের অগ্রাহ্য করতে পারো না। অর্থাৎ সেখানে চাঁদা চাইতে আসিয়াছিল, সেটা হচ্ছে কিসের জন্য, যে শীতলা মাতাকে যে পূজা দিতে হবে তার জন্য চাঁদা নিতে এসেছিল। এবং শীতলা দেবী খোদার গায়েও গোটা 5 বসন্ত ঢেলে দিয়েছিলেন বলে তাকে উপহাস করা হয়। এই কারণে এই বসন্ত রোগ যাতে না হয় তার জন্য পূজা দেওয়ার কথা বলার জন্য এই তার কাছে চাঁদা নিতে আসছিল। তখন তিনি বলছিলেন, এই যখন খোদার গায়েও তিনি এই শীতলা দেবী যে বসন্ত ঢেলে দিয়েছিল, বসন্তের কয়েকটা ফোঁটা ঢেলে দিয়েছিল, এই কথা শুনে তিনি বলেছিলেন কি, যে রক্ষা করো আর শুনিতে চাই না। এভাবে তিনি সালেহা কী করেছেন, এই তাদেরকে প্রতিবাদ করেছেন। অর্থাৎ নারীদের এই সময়কালে আমরা দেখতে পাই যে বিশেষভাবে তারা অবহেলিত ছিল। রোকেয়া শিক্ষার আলোক বঞ্চিত নারী জাতির অনুপ্রেরণা অনুভূতিকে জাগরিত তথা উজ্জীবিত করার মধ্য দিয়ে সমগ্র জাতির ভাগ্য উন্নয়নে প্রয়াসী হন। এ কারণে তার যে বিভিন্ন গ্রন্থ প্রবন্ধ, সেখানে তিনি বিস্তারিত লিখেছেন এবং সমাজের এই যে আবদ্ধতা, এটা ভেঙে চুরমার করে তিনি কী করছেন, নারী জাতিকে শীর্ষে নিয়ে যাওয়ার চেষ্টায় তিনি সর্বত্র নিয়োজিত ছিলেন। যার ফলে তিনি যেমন হয়েছিলেন অবহেলিত, এবং সেই অবহেলিত জায়গাটাকে তিনি মাইলফলক হিসাবে ব্যবহার করে তিনি সমাজপতিদের বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি কী করছেন, অগ্রসর হয়েছেন। এবং সর্বশেষ আমরা যে কথাটি বলতে পারি এই রোকেয়া সম্পর্কে, যে রোকেয়ার অশিক্ষা অন্ধকার এই জগৎটাকে, অর্থাৎ আমাদের এই সমাজটাকে ভেঙে তিনি এই লিখনির মাধ্যমে, যেহেতু সমাজপতিদের সঙ্গে সে যুদ্ধে লিপ্ত হতে পারেনি সরাসরি, তাই লিখনির মাধ্যমে সমস্ত কিছুকে কী করছেন, তিনি সবার কাছে উন্মুক্ত করার চেষ্টা করেছিলেন। এবং তার এই রোকেয়া সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সাহারা হোসেন একটা মন্তব্য করেছিলেন, শি ওয়াজ দ্য ফার্স্ট অ্যামং দ্য বেঙ্গলি মুসলিমস অফ হার টাইম হু পাবলিকলি raised the question of equal status for women, and thus she started a new era in the history of Bengali Muslim society. এভাবে আমরা রোকেয়ার বিষয়গুলোকে আমরা তুলে ধরতে পারি। তাহলে আমি এই রোকেয়ার বিষয়গুলো না আলোচনা করে এখন আমি আরেকটু বিষয়ে আসি, যে এই নারী শিক্ষা উন্নয়নে আমাদের স্বাধীনতার পূর্বে আমাদের এই উপমহাদেশে যে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল সেটা আমরা সবাই জানি। সেখানে কিন্তু নারী শিক্ষার বিষয়টা ছিল একটু ভিন্ন প্রেক্ষাপট, এবং সেখান থেকেই কিন্তু আসলে আমাদের ইংরেজ শাসন ব্যবস্থা শুরুর মধ্য দিয়ে কিন্তু আমাদের নারী শিক্ষার কিছুটা হলেও আমাদের উন্নয়ন সম্ভব হয়েছিল। কিন্তু তৎপরবর্তীতে, অর্থাৎ ইংরেজ শাসন শেষ হওয়ার পর আমাদের স্বাধীনোত্তর এই বাংলাদেশে আমাদের কিন্তু এই নারী শিক্ষাকে আমাদের সুপ্রতিষ্ঠিত করার জন্য আমাদের রাষ্ট্র বা সরকার অনেকগুলো কমিশন, অর্থাৎ নারী শিক্ষা বাস্তবায়নে বাংলাদেশের শিক্ষা কমিশন কতগুলো হয়েছিল, যেমন ক্ষুদ্রতে ক্ষুধা শিক্ষা কমিশন রিপোর্ট। সেখানে যেমন 1972 খ্রিস্টাব্দে প্রণীত সংবিধানের 17 নং অনুচ্ছেদে আমাদের ঘোষণা করা হচ্ছে, একই পদ্ধতির গণমুখী এবং সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালিকাকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষাদান দিতে হবে। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে নারী অর্থাৎ লিঙ্গ বৈষম্যটাকে কখনোই এখানে কিন্তু স্থান দেওয়া হয়নি। অর্থাৎ আমাদের কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশন রিপোর্ট, যে শিক্ষা কমিশন রিপোর্ট আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবের আদেশেই বা তার তত্ত্বাবধানেই এটা হয়েছিল।
যে কুদরতি খেদা শিক্ষা কমিশন আমাদের একটি দলিল এবং বঙ্গবন্ধুর আদর্শের এবং তার যে চিন্তাভাবনা নারীদের প্রতি, অর্থাৎ এই সোনার বাংলা গড়ার যে দৃষ্টিভঙ্গি, তার একটি প্রকৃষ্ট উদাহরণ এই কুদরতি ক্ষুধা শিক্ষা কমিশন রিপোর্ট। তৎপরবর্তীতে এবং এখানেই এই শিক্ষা কমিশন রিপোর্টে 24তম এখানে নারী শিক্ষা বিষয়ে 24তম অধ্যায়ে আমাদের 15টি পয়েন্টে নারী শিক্ষার বিভিন্ন দিক এখানে তুলে ধরা হয়েছে। এরপরে আমরা আসি যে 1975 থেকে 1990 খ্রিস্টাব্দ পর্যন্ত যে শিক্ষা কমিশন রিপোর্ট, সেখানে কিন্তু নারী শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে এবং এগুলো নিয়ে আমাদের সরকারকে কাজ করতে কিছুটা উৎসাহী আমরা লক্ষ্য করেছি। তারপর জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি অধ্যাপক মফিজউদ্দিন আহমদ কমিশন 1988 সালে যে কমিশন রিপোর্ট, সেখানেও দেখা যাচ্ছে আমাদের 8টি পয়েন্টে নারী শিক্ষার জন্য বিশেষভাবে আমাদের কতগুলো পয়েন্ট আকারে আমাদের নারী শিক্ষা বিস্তারের বিশেষ সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে। এরপর জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি 1997 এবং জাতীয় শিক্ষানীতি 2000, এখানেও নারী শিক্ষার ক্ষেত্রে আমাদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সর্বোপরি আমি বলবো যে আমাদের এই নারী শিক্ষার ক্ষেত্রে আমাদের বিশেষ করে 2010 সালের যে শিক্ষা কমিশন, সেখানে কিন্তু নারী শিক্ষার ক্ষেত্রে আরও কিন্তু বিস্তারিত, বিশেষ করে নারীকে সচেতন প্রত্যয়ী করা এবং সম অধিকারের অনুকূলে নারীর দৃষ্টিভঙ্গি প্রখর করা, এই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সকল পর্যায়ে দেশ পরিচালনায় অংশগ্রহণে নারীকে উদ্বুদ্ধ ও দক্ষ করা, দেশের আর্থসামাজিক উন্নয়নে দারিদ্র্য বিমোচনে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা, বিভিন্ন ক্ষেত্রে ও পর্যায়ে কাজে নিয়োজিত হয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে আর্থসামাজিক অগ্রগতি সাধনেকে ভূমিকা পালন করা, যৌতুক ও নারী নির্যাতনের নিরসন এবং নারীর অধস্তন অবস্থার পরিবর্তন ও তার সম অধিকার নিশ্চিত করার প্রক্রিয়ায় নারী যাতে বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারে তার উপযোগী করে নারীকে গড়ে তোলা। এই 2010 সালে এসে আমাদের এই শিক্ষানীতিও আমাদের সেই দিক নির্দেশনা দিচ্ছে, অর্থাৎ নারীকে আমাদের সুশিক্ষিত করতে হবে, সমাজে তাদেরকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ বাংলাদেশে নারীদের আত্মকর্মসংস্থান, আত্মমর্যাদা সম্পন্ন, দক্ষ, যোগ্য, সচেতন নাগরিক তৈরির মাধ্যমে দেশের উন্নয়নে যথাযথ ভূমিকা পালনের কথা বলা হয়েছে, যা শ্রম অধিকার সম্পন্ন শিক্ষা ব্যবস্থায় নিশ্চিত করতে পারে। বর্তমান সরকারও এই প্রচেষ্টায় বেশ আগ্রহী, যা আমাদের দেশ মাতৃকার সুফল বয়ে নিয়ে আসতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস, আমরা আশা করি। এই আশা আমরা প্রত্যাশা রাখতেই পারি এই দেশের জনগণ হিসাবে। অর্থাৎ আমরা নারী পুরুষ সম্মিলিতভাবে, অর্থাৎ একটি দেশের উন্নয়ন কখনোই, অর্থাৎ যেখানে আমাদের অর্ধেকই হচ্ছে নারী এবং বর্তমানে আমাদের দেখা যায় অর্ধেকের চেয়ে বেশি হচ্ছে নারী, তাদের উন্নয়ন ছাড়া আমাদের উন্নয়নের কথা কখনো আমরা চিন্তা করতে পারি না, পারবো না। অতএব আমাদের সার্বিকভাবে সবাই সম্মিলিতভাবে আমাদের এই দেশকে, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সেটা পারবো, এই বিশ্বাস থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার প্রবন্ধটি 25 পৃষ্ঠার, কিন্তু আমি সেইভাবে কিছুই বলতে পারলাম না, কিছুটা বলার চেষ্টা করেছি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ ডক্টর এমডি আসাদুজ্জামান। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় উনি নারী শিক্ষার উপরে আলোচনা করলেন। বিশেষত উনি গুরুত্ব দিয়েছেন আমাদের এই উপমহাদেশে নারী শিক্ষা, যারা যেমন আমাদের বেগম রোকেয়া সাকওয়াত, এরপরে আমাদের রামমোহন রায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সহ মদনমোহন তর্কালঙ্কার, এবং যারা নারী শিক্ষায় বিশেষত এই উপমহাদেশে অবদান রেখেছেন, সেগুলোর অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বললেন। সাথে সাথেই উনি আবার আমাদের যে বাংলাদেশ স্বাধীনতা উত্তর যে আমাদের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতির উপরে আলোচনা করলেন। তবে এই আলোচনার মধ্য থেকেও আমরা প্রত্যাশা করব শুধু নীতি আর বই আর পুস্তক থাকলে হবে না, এর বাস্তব প্রয়োগ। আমরা কতদিন বসে থাকব? আমার 50 বছর আমি পেরিয়ে গেছি, নবীন থেকে আমি প্রবীণের দিকে গেছি। আমি বাংলাদেশকে যদি এগিয়ে নিতে চাই, নারী শিক্ষাকে যদি আমি এগিয়ে নিতে চাই, তাহলে অবশ্যই আমরা যে নীতিগুলো করব, এই নীতিগুলো যেন আমরা অতি দ্রুত গতিশীলতার মধ্য দিয়ে যেন বাস্তবায়ন করতে পারি। আমরা যেন জীবদ্দশায় দেখতে পারি যে আমার মারা, আমার মেয়েরা অনেক দূর এগিয়ে গেছে, এবং তারা এগিয়ে গেলেই বাংলাদেশটা অনেক সুন্দর হবে, সার্থক হবে এবং ভালো হবে। এবং বাঙালি জাতীয়তাবাদের যে চেতনা,
বাঙালিত্ব যে আছে, বাঙালিত্ব দিয়ে আমরা যেন সারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করি। এবং আবারও ধন্যবাদ প্রফেসর ডক্টর আসাদুজ্জামান সাহেবকে, এবং এর মধ্যে আমাদের উপপরিচালক না আঞ্চলিক পরিচালক মহোদয় আসছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এবং আমাদের কাকিনার চেয়ারম্যান সাহেবও আসছেন জনাব তাহির তাহু, মাঝে আমাদের ইউনো সাহেবও আসছিলেন, এবং আমাদের গঙ্গাছড়া মহিলা কলেজের প্রিন্সিপাল সাহেবও আসছেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাই। এবারে আমি আহ্বান জানাবো আমাদের ফরেন গেস্ট অ্যান্ড এক্স ডাইরেক্টর আইসিটি অ্যান্ড English Management, Mrs. Irene Graham, please deliver your paper. Good morning. Assalamu alaikum. I want to thank the previous speakers who have already gone into great detail about some of the policies and programs Bangladesh has introduced to support female enhancement and female empowerment. And today, Ashke, I stand before you as a product of advancements in female education in my own country. I come from a working class background. My father was a bricklayer. My mother was a home help. And when I was growing up, it was common for girls to leave school at the compulsory leaving age, which was then 15. And the men in the community spoke to my father and said, your daughters, I have two sisters, so 3 daughters. The men said to my father, your daughters will be leaving school at 15. They will work for you and give some money to the house, then they will get married. And thankfully, my father said, only if that is the decision of my daughters. He left that decision up to each of us, and all of us were able to stay on at school. I was the first in my family to go to university. And as a result of that, I have had many careers as a teacher of English and drama, as a community organizer, a politician, working in the fields of equalities, and also working to end poverty through Save the Children in Scotland. None of that, I think, would have been possible without my father's commitment to his daughter's education. One of the key advancements that the government introduced in Scotland was to make sure that education, I went there in 1968, same year Dr. Huck went to Glasgow to do his MLit. I was an undergraduate. And what happened is the government paid all tuition fees, but more than that, the government also provided grants for students from the poorest families so that they could go to university. Again, without the tuition being paid, without the grants to support me, I would not have gone to university. So government does play a key role in promoting educational developments, not just for women, but for all poorer students. In Scotland, education is free and compulsory up to the age of 16. And after the age of 16, students from poorer families can get an educational maintenance allowance. There are also clothing grants and free school meals for children in the poorest families. And tuition fees are still paid by the Scottish Government for students who are Scottish and live in Scotland. Unlike in England, students in England pay £9,000 a year for studying honours. Imagine it, £9,000 a year. That's only for tuition. So government policy supports poor students so just as the government policy in Scotland supports poor students, and particularly it's female students who've taken the most advantage of that, so too we know that in Bangladesh, the Bangladesh government has introduced many programs and policies to support
female advancement in education. Although in Scotland, many students, female students, do well, they get good results. A recent report by the National Advisory Council on Women and Girls found that there's still a lot of sectorial bias. We find that girls, when they leave school, very few of them go into the STEM area of science, technology, and mathematics. And we know that very few women, comparatively, go into what is seen as male-dominated professions. There's always the question, why invest in the education of girls? It's long been known that to invest in the education of girls is to invest beyond just them. There's a social dividend, a benefit to society from investing in female education. Napoleon in the 1800s is quoted as saying, "Give me an educated mother, and I shall promise you the birth of a civilized nation and educated nation." More recently, Michelle Obama said, "When women are educated, their countries become countries much stronger and more prosperous." Kofi Annan, the Secretary General of the United Nations, said to educate a girl is to reduce poverty. And the late Desmond Tutu said, "If we are going to see real development in the world, then our best investment is women." There is a social and an economic case for empowering women through education. Women who are educated are less likely to marry young, they will have less children, and they're more likely to be economically active. So, we know that one of the main levers in Bangladesh for the empowerment of females and keeping girls in school is the female stipend program. A paper by Seeman Mahmood for the Education for All Global Monitoring Report said that this program, which began as an experiment in one school in 1982, became a pilot by the years 1992 and had gone into many schools, was actually taken on as a national program by the government in 1994. So it started off in one school as an experiment, then became a pilot in a number of schools, and then is rolled out across the country. And what is known is that as a result of that, we've seen some of the stats already from other speakers. We know that it has a positive impact. The aims of that program were, and still are, to enhance and retain female students in the secondary stage, thereby promoting female education. To reduce population growth by motivating the stipend client group to refrain from marriage to completion of SSC or until the attainment of 18 years. Excuse, my voice is disappearing. Also, to increase the involvement of women in socio-economic development activities and to increase women's self-employment for poverty alleviation. And almost more importantly, to assist in improving the status of women in society. To be eligible, a girl must attend school for at least 75% of the days of the school year. Now, we've talked a lot about how do we get our students to come to the universities? How do we get them to come to the classes? How do we get them not to think that the best way to learn is from a study book? Maybe we need to have something similar like this at the university level. So a girl must also achieve 45% marks in their evaluations and examinations, and importantly, they must remain unmarried. These requirements reinforce the strategic goals of increasing access by paying part of the cost of the parents to the schools and improving quality by putting pressure for good performance, delaying girls' marriage to achieve social and demographic goals. The impact assessment of this programme reports a wide range of positive impacts
on the from the stipend programme, such as an increase in the age of marriage, greater birth spacing, positive attitude to smaller family size, and higher employment and earning levels. And according to the Bangladesh Population Council, it reported that between 2000 and 2017, the fertility rate declined from 2.1 in 2017 from a previous 3.3 in 2000. There's lower child mortality now. In 2017, it was 31 babies per thousand, still too many, who die before the age of 5. But compared with what it was in 2000, when 88 children died, you can see the progress. And also the maternal mortality ratio decreased to 172 in 2017 from a previous level of 322. So we can clearly see the benefits. I read a World Bank blog by educationalists and those in the human development field, and they point out that Bangladesh is a girls' education success story. In 1970, just prior to independence, girls made up only 17% of the secondary school enrolment, ages 6 to 12, or grades 6 to 12. And yet by the turn of the century, we know that girls now make up more than half the school enrolment. They go on to say that Bangladesh is globally recognized for dramatically increasing access to educational opportunities, especially for girls and women, over the past few decades. However, the reality remains that most women are unable to complete post-primary education to make school-to-work transition to good jobs. Evidence suggests that Bangladeshi families still continue to invest more in post-primary education for boys than they do for their girls. Girls are still more likely to be involved in both household and income-generating activities while in school, leading to greater absenteeism and poorer educational outcomes. And both are triggers for dropping out of school. In addition, despite the many policies, despite the many efforts of the government at all levels, we still know that early marriage still makes far too big an impact. Whilst recognising the key role of the stipend programme, these authors also suggest that other factors were at play. They say of great importance to the trajectory of girls' education in Bangladesh was the emergence of the garment industry, which dramatically increased the demand for labourers, particularly female, with basic level education. Bangladesh responded with an increased supply of education services, which responded to a demand from Bangladeshi families to educate the girls. I found that an interesting fact, because in the UK, we often lament the plight of the poorly paid garment workers. Compared to workers in my country, they earn very little. But what we don't see is the benefits to those women who are employed there. And certainly I never knew that as a result of the garment industry, the girls remained in education in order to access what jobs there. Now, I'm not suggesting that should be the ambition of all girls and women in Bangladesh, but I'm pointing to the fact that it does give them an economic freedom they never had before. The same authors argue that improved access to quality education and training for all is needed for Bangladesh to benefit from a possible demographic dividend. Women must enter the labour market and earn good incomes for the dividend to be reaped. And for that to be realised, among other factors, girls and women require a quality education. This means better integration of the skills necessary to ensure employability in the future, including the green economy, such as information and communications technology, problem solving, numeracy and literacy skills in technology-rich environments. Also critical,
are the deeper transformation to societal norms, such as increased commitment to educating girls and women, doubling down on efforts to ensure women's smooth school-to-work transitions to steady jobs, and women having the agency to safely work outside the home. Despite successes, more and better public investments are needed. Looking beyond the stipend programme to achieve female empowerment, the Bangladesh government has other measures in place, including measures to support women graduates. And there's two particular ones that I want to mention. One is known as HEAT and the other is ASSET. And these are specifically aimed at improving the employability of women graduates. So my question is, when are they coming to Kakina? When are they coming to UBC and to the UBC graduates? Access to education is clearly a major factor in achieving female empowerment. And statistically, Bangladesh has done much and is a recognised world leader in this field with its policies and programmes to achieve female empowerment. In 2018, the US-based Global Summit for Women conferred the Global Women's Leadership Award on the Prime Minister Sheikh Hasina for her leadership in women's education and entrepreneurship. She was awarded the UNESCO Peace Tree Award for her commitment to women's empowerment and girls' education, and the Agent for Change Award by the Global Partnership Forum for her outstanding contributions to women's empowerment, and Planet 50/50 Champion by the UN Women and Champions of the Earth by the UNEP for policy leadership. So we know much has been achieved and there are many advancements for women, and this has produced economic dividends for some women and for the country. So what needs to be done to include more women and reduce the attrition rates? One of the keys lies in the quality of education, and it's worth repeating what the World Bank team asserted, that the way forward is an integration of the skills necessary to ensure employability in the future, including the green economy, such as information and communications technology, problem solving, numeracy, literacy, and skills in technology-rich environments. It doesn't say learn answers by heart and pass exams. It's wanting more than that. A mantra that has been around this conference since the start has been, we must improve the quality of education. And two subjects have been particularly mentioned again and again. One is English and the other is ICT. And I want to make a plea to students, both male and female students, to embrace the learning of English and ICT as an access to an expanding job market, including those jobs that are online. Almost every student I know has good exam passes in English, but very, very few can have a conversation with me in English or could write fluently in English. And that although there are things like Google Translate, that is no substitute for becoming fluent. I'm almost going to be very controversial. I know you pride yourselves in the Bangla language. You're a mono-language country. But maybe it's time to embrace being a bilingual country and embracing English as the other language. Not because it's an international language, but because it is the language of business, it's the language of commerce, it's the language where many students and many of the companies in this country will expand their capacity. The most successful women I know in Bangladesh are bilingual. They work in NGOs, Fortune 500 companies, and they operate at senior levels in many industries. And two things those women have in common. One is they are bilingual, and two, they're also proficient in ICT. When students see the benefit of becoming fluent in English and skilled in ICT, when they see for themselves that this could transform their future, there will be a sea change. One of yesterday's speakers said, you can take a horse to water, but you can't make it drink.
Well, I hope they drink very soon. Donabad. Thank you, Mrs. Irene Graham. You delivered your paper presents. Thank you very much. এখন আমি আহ্বান জানাবো প্রফেসর ডক্টর ASM আনোয়ারুল্লাহ ভূঁইয়া, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তাকে তার পেপার প্রেজেন্ট করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশেষজ্ঞ এবং প্রথিতযশা পণ্ডিতবর্গ ও উপস্থিত সুধী, শুভ সকাল। আমার একটি প্রেজেন্টেশন ছিল, সেটি গতকাল, তো যেভাবেই হোক আসতে দেরি হয়ে যাওয়ার কারণে আমি এখন যে সেশনটি চলছে সেটা ফিমেল এডুকেশন নিয়ে। আমি অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন করার কথা ছিল ভ্যালুজ এডুকেশন নিয়ে, মূল্যবোধ, নৈতিকতা এবং তার সাথে শিক্ষার সংশ্লিষ্টতা নিয়ে। তো এর মাঝে আমি কিছু ভাবনা আজকের সেশনের সাথে মিল রেখেই আপনাদের সামনে নিয়ে আসছি। আশা করি আমার সাথে আপনারা শেয়ার করবেন। এত জোরের বক্তৃতা শোনার পরে নিশ্চয়ই আপনারা সবাই ক্লান্ত হয়ে পড়েছেন। সেই ক্লান্তির মাঝে আমি একটু সুযোগ চাচ্ছি। তো সেটা হলো যে ফিমেল এডুকেশন বা নারী শিক্ষা নিয়ে বিস্তৃত আলোচনা একাডেমিক পরিসরে, নন গভর্নমেন্টাল পরিসরে, গভর্নমেন্টাল পরিসরে এবং আমাদের শিক্ষাবিদদের মধ্যে অহরহ হচ্ছে। তার কিন্তু মূল একটা কথা, সেটা হলো নারীকেও শিক্ষায় শিক্ষিত করতে হবে। তা আমি যখন ভাবছি আমার উপস্থাপনাটি নিয়ে, তখন গোটা উপস্থাপনাটির বিষয়বস্তুকে আমার মনে হয়েছে নজরুলের সেই কবিতার সাথে খুব যায়। তো অনেকক্ষণ কথা শুনেছেন, তো একটু কবিতার লাইন যদি শোনেন, নজরুল থেকে উদ্ধৃতি করছি। আমার চক্ষে পুরুষ নারী কোনো ভেদাভেদ নেই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই কবিতার একদম লাস্টের যে লাইনটি, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সেখানে তিনি বলছেন, সেদিন দূরে নয় যেদিন ধরণী পুরুষের ন্যায় গাহিবে নারী জয়। তো নজরুলের এই কথা শুনতে শুনতে আমি চলে গেলাম 18 শতকের শেষের দিকে। আমরা চিন্তার ইতিহাসকে যদি পাঠ করি, তাহলে ইউরোপের একজন স্বনামধন্য পণ্ডিত ছিলেন জন স্টুয়ার্ট মিল। আপনারা শুনে আরো আপ্লুত হবেন। জন স্টুয়ার্ট মিলের বাবা ছিল জন মিল, এবং জন মিল কিন্তু এখানে উপনিবেশিক আমলা ছিলেন, এবং তিনি ভারতবর্ষের উপর একটি বিখ্যাত গ্রন্থ লিখেছেন, দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। সেই গ্রন্থ নিয়ে নানান আলোচনা আছে। এডওয়ার্ড সাইদও সেই গ্রন্থের অনেক বিষয় নিয়ে সমালোচনা করেছেন, আমি সেখানে যাচ্ছি না। জন স্টুয়ার্ট মিলের যে গ্রন্থটি, সেটার নাম হলো দ্য সাবজেকশন অফ উইমেন। সাবজেকশন অফ উইমেনের একেবারে প্রিফেস যে চ্যাপ্টারটি, তার নাম হলো দ্য কোশ্চেন টু বি রেইজড। যে প্রশ্নটি উত্থাপন করা প্রয়োজন, সেখানে তিনি প্রশ্ন উত্থাপন করছেন। সে শুধু আমি লাইনটুকু শোনাচ্ছি। দ্য প্রিন্সিপাল দ্যাট রেগুলেটস দ্য এক্সিস্টিং সোশ্যাল রিলেশন বিটুইন দ্য টু সেক্সেস, the legal subordination of one sex to the other is wrong itself. একেবারে সোজা সাপটা ঘোষণা যে কোনোভাবেই একটি লিঙ্গ অন্য লিঙ্গের উপরে ডমিনেট করবে, সাবঅর্ডিনেট করবে, আধিপত্য বিস্তার করবে, এইটা সঠিক নয়। এটা অন্তর্গতভাবে তিনি বলছেন রং ইটসেলফ, অন্তর্গতভাবে স্বনিহিতভাবে এটি একটি বেঠিক কাজ। তার মানে একটি লিঙ্গ অন্য লিঙ্গে, একটি লিঙ্গ যদি স্ত্রীলিঙ্গ হয়,
পুরুষ লিঙ্গের উপরে আধিপত্য বিস্তার করতে পারবে না। এই বাক্যটি কিন্তু একটা ভাইস ভার্সা মিনিং আছে, সেটা হলো পুরুষের উপরও নারী কোনো ধরনের আধিপত্য বিস্তার করতে পারবেন না। জন স্টুয়ার্ট মিল একজন দার্শনিক ছিলেন, তার দার্শনিক অভিক্ষার একটা গুরুত্বপূর্ণ প্রজেকশনই হলো যে সামাজিক ন্যায় কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই লক্ষ্যে কাজ করা। আমি জন স্টুয়ার্ট মিলকে নিয়ে আসলাম নজরুলকে প্রাসঙ্গিক করার জন্য, জন স্টুয়ার্ট মিলের কথা শোনানোর জন্য নয়। আমাদের নজরুল কত বিজ্ঞজন ছিলেন তার সেই লাইনটি আবার পুনরুক্ত করছি। সেদিন দূরে নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। জন স্টুয়ার্ট মিল কি গেয়েছেন নারীর জয়? নজরুলের একটু আগে, হয়তো নজরুল জন স্টুয়ার্ট মিল পড়েছেন কিংবা পড়েননি আমি জানি না, কিন্তু গেয়েছেন। এরকম অসংখ্য গান আমিও এখানে দাঁড়িয়ে গাইছি, সেই গান যে গান নারী এবং পুরুষের সমতার প্রশ্নকে প্রাতিষ্ঠানিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, আমি ধর্মীয় শব্দটি ইউজ করছি না বিশেষ কারণে, আমি সাংস্কৃতিক শব্দটি ব্যবহার করছি একটা ব্যাপক মিনিংকে আপনাদের সামনে দিয়ে আসার জন্য। সাংস্কৃতিকভাবে নারী এবং পুরুষের যে সামাজিক সদস্য হয়ে থাকার যে শর্ত এবং কন্ডিশন, সেগুলি সে পুরোপুরি পাবে, এইরকম একটি প্রত্যাশার জায়গা তৈরি করার জন্য। তো এখন আমরা আবার ফিরে আসি যে ফিমেল এডুকেশনের কোশ্চেনে আমার আজকে যে উপস্থাপনা, আমি উপস্থাপনার শিরোনাম দিতে চাচ্ছি এইভাবে, ফিমেল এডুকেশন ইটস প্রবলেম অ্যান্ড প্রসপেক্টস। নারী শিক্ষা, তার সমস্যা কি, সম্ভাবনাটা কি? সমস্যাটা বহুবিধ। সেই বহুবিধ সমস্যাটার ইতিহাস কিন্তু আজকের নয়, সেই ইতিহাস তৈরি হয়েছে ইতিহাসের মধ্যে, ধর্মে, সমাজে এবং আমাদের মননে, যে মননটিকে আমরা ইঙ্গিত করতে চাই পুরুষতান্ত্রিক মনন হিসাবে, ম্যাসকুলিন মেন্টালিটি। তো ম্যাসকুলিন মেন্টালিটি কিন্তু নারীরও থাকতে পারে। হ্যাঁ, পুরুষ মানে লিঙ্গ দিয়ে বুঝা না। আমরা ফ্রয়েডে যেতে পারি। ফ্রয়েডের আরেকজন শিষ্য ছিলেন, তার নাম ছিল লাকা। তো লাকা বলতেন যে লিঙ্গ নারীরা যা, পুরুষেরও তা। একটা হলো হিডেন আর একটা হলো অভার্ট। দুটোই কিন্তু বায়োলজিক্যালি লিঙ্গ, এই একটা হিডেনলি আছে আর একটা অভার্ট, উন্মুক্ত অবস্থায় আছে। সুতরাং ঘটনা একই। মানুষ হিসাবে আমরা যা করি, আমরা যা বুঝি, সেটা হলো আমাদের আলোচনার মুখ্য বিষয়। আমরা আবার আলোচনায় ফিরে আসি যে নারী শিক্ষার ক্ষেত্রে বেসিক যে প্রবলেম, সেই প্রবলেমগুলি কি? মূল প্রবলেমটা হলো সংস্কৃতি। এই সংস্কৃতির সাথে কিন্তু জড়িয়ে আছে আমাদের ইতিহাসের বোধ, বুদ্ধি, কুসংস্কার। সেই কুসংস্কার আবার আমাদের যে ধর্মীয় ভাবনা, তার মধ্য দিয়েও এসেছে। ধর্মে অনেক ভালো দিক তো অবশ্যই আছে, কিন্তু আমরা কিভাবে তাকে ব্যাখ্যা করছি সেটা হলো গুরুত্বপূর্ণ। আমি ব্র্যাকেটে এই কথাটা বলে নিচ্ছি। এর মধ্য দিয়ে নারী উপস্থাপিত হয়েছে কিভাবে? পুরুষ থেকে আলাদা। তাহলে মানুষ যে পদবাচ্য, হিউম্যানিটি, হিউম্যান বিংস, হোমোসেপিয়েন্স হওয়ার যা যা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থাকার পরেও মানুষের একটি অংশ নারী হয়ে উঠেছে। আপনারা জানেন সিমন দ্য বুভুয়ার এই নামে একজন মহিলা নারী পণ্ডিত ছিলেন। তার হাজব্যান্ড ছিলেন, হাজব্যান্ড না, তার জীবন সঙ্গী ছিলেন আরেকজন বিখ্যাত নাট্যকার, দার্শনিক, তার নাম হলো জাপল সার্থ। জাপল সার্থ হলেন সেই মানুষ, একটু ছোট করে পরিচয় করিয়ে দেই, তিনি তার নোবেল প্রাইজকে প্রত্যাখ্যান করেছিলেন। প্রত্যাখ্যান করতে শিখতে হবে। তো তার জীবন সঙ্গী ছিলেন সিমন দ্য বুভুয়ার। সিমন দ্য বুভুয়ার বলেছিলেন যে নারী হয়ে কেউ জন্ম নেয়নি। আমাদের সমাজ সংস্কৃতি মানুষের একটি অংশকে নারীতে রূপান্তরিত করে। তাহলে এই যে নারীতে রূপান্তরিত করে, এখানে কোন শব্দটি আসে? সেই শব্দটি আসে মেকিং ডিফারেন্স। পার্থক্য করছি আমরা কোন জায়গা থেকে? কতগুলি আরোপিত বৈশিষ্ট্য আরোপ করে। সেটা কি? পুরুষ এটা পারে, নারী সেটা পারে না। পুরুষের এই আছে, নারীর সেটা নাই। পুরুষের এই সামর্থ্য আছে, নারীর সেই সামর্থ্য নেই। সিমন দ্য বুভুয়ার বলছেন এই যে নারী এবং পুরুষের উপর আরোপ করা হচ্ছে যে গুণগুলি,
সেই গুণগুলি হলো আরোপিত গুণ, আরোপ করছি আমরা। তাহলে আরোপিত গুণের উপর ভিত্তি করে মানব জাতির একটি অংশ মানুষ না হয়ে নারী পদবাচ্য ধারণ করছে। সেই নারীকে আমরা ট্রিটমেন্ট করছি কালচারাল স্পেয়ারে, রিলিজিয়াস স্পেয়ারে এবং সোসাইটাল যত ধরনের কম্পোনেন্ট আছে সকল কম্পোনেন্টগুলির মধ্য থেকে আমাদের একটা পার্সপেক্টিভ তৈরি করছি, দৃষ্টিকোণ তৈরি করছি। সেই দৃষ্টিকোণ দিয়ে আমরা দেখছি নারীকে। প্রশ্নটি হলো এই জায়গায়, এই দেখার মধ্য দিয়ে আমরা যে গভর্নমেন্টালিটি তৈরি করছি, শাসনতান্ত্রিকতা তৈরি করছি, সেই শাসনতান্ত্রিকতায় আমরা সুবিধার জায়গায়, অ্যাডভান্টেজের জায়গায় যাচ্ছি। কে? পুরুষ। সেই সুবিধার জায়গায় গিয়ে কী করছি? নারীকে বাদ দিয়ে রাখছি, মেথড অফ এক্সক্লুশনে যাচ্ছি, আমরা বহিষ্করণ করছি তাকে, ইনক্লুশনারি প্রসেসে তাকে অন্তর্ভুক্ত করছি না সেই মানব জাতির মধ্যে। কোন কোন অর্থ করছি না? মর্যাদার জায়গায়, সামাজিক সত্তার জায়গায়, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, পাওয়ারের দিক থেকে কোনো অংশে তাকে আমরা সেই জায়গায় রাখছি না। না রাখার ফলে যেটা হচ্ছে যে মানব জাতির একটি অর্ধেক অংশ, নারী এবং পুরুষের যদি প্রপোর্শন করা হয় গোটা পৃথিবীতে, সেটা 48, 52, 49, 51 এইরকম একটি প্রপোর্শন। অর্থাৎ 51 জন যদি পুরুষ হয়, 49 জন নারী, 48 জন যদি নারী হয়, 52 জন হলো পুরুষ। তার মানে খুব রেশিওটা কিন্তু খুব কাছাকাছি। তো এবার আমরা একটু রূপক দিয়ে শুরু করি। রোকেয়া থেকে উদ্ধৃতি করছি, যে শকটের, শকট মানে গাড়ি, ঘোড়ার গাড়ি, যে শকটের, রোকেয়া বলছেন, যে শকটের এক চাকা ছোট আরেক চাকা বড়, সেই শকট খুব বেশি দূর আগাইতে পারে না। ভাবতে থাকুন, একটি গাড়ি, ঘোড়ার গাড়ি, তার একটা চাকা বিশাল বড় আর একটা ছোট। এবার দেখি তো কার সাহস শক্তি আছে এই ঘোড়ার গাড়িটিকে সামনে নিয়ে যাওয়ার। সুতরাং উন্নয়নের ক্ষেত্রে মানব জাতির একটি অংশকে বাদ দিয়ে আরেকটি অংশকে যদি আমরা বহিমান্বিত করি, বিশাল করে দেখি, সেই ঘোড়ার গাড়ির চাকার মতন আরেকটি অংশকে ছোট করে রেখে দিলাম। এবার আসেন আমরা উন্নয়নের কথা ভাবি। সেই উন্নয়ন কত দূর যাবে? যাবে না। কেন যাবে না? ওই যে একটা প্রচলিত কথা আছে পাশ্চাত্যে, হোয়াইট ম্যান বার্ডেন, বড় লোকের বোঝা, সাদা মানুষ কিছু বোঝা নিয়েছিল। এটা উপনিবেশিককে যারা সাপোর্ট করেছিল, সেই সাপোর্টে তারা বলতো যে এই সব ম্লান মূর অশিক্ষিত মানুষকে আমরা দায়িত্ব নিয়েছি। রবার্ট ক্লাইভ রিপোর্ট করেছিল ইয়েতে, ব্রিটিশ কলোনিয়াল যে রবার্ট ক্লাইভ ছিলেন, তিনি বলছিলেন যে এদেরকে আমরা মানুষ করছি, এদের রাস্তাঘাট করে দিচ্ছি, এদের অর্থনীতিকে আমরা চাঙ্গা করে দিচ্ছি, এই দায়িত্ব আমরা নিয়েছি। এবং আপনার জেনে দুঃখ পাবেন, জন স্টুয়ার্ট মিলের বাবাও একই কথা বলছিলেন। আমি সেখানে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যেটা, যে নারীকে একটা বার্ডেন হিসেবে ধরে সেই বার্ডেনের বোঝা আমরা বহন করছি, বহন করে তাকে ছোট করছি। সেই ছোট করার ক্ষেত্রে একটা অন্যতম উৎসারণ হিসেবে রাখছি শিক্ষাকে। তাকে স্কুলে দিচ্ছি না, তাকে শিক্ষায় শিক্ষিত করে তুলছি না। তাহলে এই যে দীর্ঘদিন ধরে করছি না তাকে নিয়ে, সেখান থেকে আমাদের একটা স্টিগমাটাইজেশন তৈরি হচ্ছে, সোশ্যাল স্টিগমা তৈরি হচ্ছে নারীকে নিয়ে। একটা সামাজিক ভীতি, সামাজিক ভয়, আতঙ্ক তৈরি হচ্ছে নারীকে নিয়ে। তাকে যদি শিক্ষিত করে দেওয়া হয় তাহলে সেই নারী খুব খারাপ হয়ে যাবে। ওয়ান। সেকেন্ড হলো কস্টিং এর বিষয়ে চিন্তা করছি। 2 দিন পরে তাকে অন্য জায়গায় পাঠিয়ে দিব, তার পিছনে এত টাকা পয়সা খরচ করে কি হবে? বই কিনতে হবে, গাড়ি ভাড়া দিতে হবে, দরকার নাই। খুব তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিচ্ছে, চাইল্ড ম্যারেজ বলি যেটাকে আমরা। 4, হাউস হোল্ডিং কেয়ারে ছেলে বাবুটার চেয়ে মেয়ে বাবুটা তো অনেক সাহায্য করে, হাড়ি পাতিল মাজতে পারে। তারপরে সেই গ্রাম মফস্বল এলাকায় হারিকেন প্রিপারেশন করার ক্ষেত্রে এই বালিকা শিশুটি সাহায্য করতে পারে, ঘর ঝাড় মুছের কাজ করতে পারে, মাকে রান্নায় সাহায্য করতে পারে। সুতরাং তাকে স্কুলে পাঠাই দিয়ে কোনো এই অতিরিক্ত দায় নেওয়ার দরকার আছে? তাকে স্কুলে দেওয়ার দরকার নাই। তার মানে হলো এই হাউস হোল্ডিং কেয়ারের নামে তাকে আমরা এডুকেশন থেকে বঞ্চিত করছি। আর দুটো হলো গ্লোবাল। সেই গ্লোবালের একটা হলো ইকোলজিক্যাল ক্রাইসিস, আরেকটা হলো কনফ্লিক্ট
অ্যান্ড সোশ্যাল ক্রাইসিস। ফর এক্সাম্পল, এখন ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে, আপনারা যান অথবা আপনারা ভাবতে থাকেন ইউক্রেনের যুদ্ধে কি ঘটনা ঘটছে। ইউক্রেনের যুদ্ধে অনেক কিছুর মধ্যে সবথেকে বড় যে দুর্ঘটনা ঘটছে সেটা হলো শিশু এবং নারী নানানভাবে সেখানে আক্রান্ত হচ্ছে। তারপর আমরা গত দুদিন ধরে কিন্তু একটি আলোচনা পরোক্ষভাবে করছি, সেটা হলো ওই যে আপনার ক্লাইমেট অ্যাডাপ্টেশনের কথা বলা হচ্ছে, সেটাকে আমি বড় দাগে বলি ইকোলজিক্যাল ক্রাইসিসের কথা বলি। সারা পৃথিবীতে বিজ্ঞান এবং প্রযুক্তিকে আমরা এমন জায়গায় নিয়েছি, সেই বিজ্ঞান প্রযুক্তি এখন আমার আর আপনার মুখোমুখি। সেই মুখোমুখি বিজ্ঞান প্রযুক্তি কি করছে? আপনার গ্লোবাল ওয়ার্মিং তৈরি করছে, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, পোলার মেল্টিং হচ্ছে, আইস মেল্টিং হচ্ছে। ওই যে আপনার মেরু এলাকায় যে বরফ, তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে সেই বরফ গলে যাচ্ছে, বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাবে। সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেলে সেখানে আমার এগ্রিকালচার থেকে শুরু করে স্বাস্থ্যগত নানা ধরনের সংকট তৈরি করবে। সেই সংকটের অনন্য লক্ষ্য হলো ইউনিক এইমস বা টার্গেট হলো নারী এবং শিশু। তো এইরকম একটি ভাবনার জায়গা থেকে কিন্তু আমরা বলছি যে ইকোলজিক্যাল ক্রাইসিস মিটিগেশনটা খুব জরুরি। এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে। তো এখানে আমি নারী শিক্ষার সাথে এটাকে যুক্ত করছি এইভাবে যে এইরকম অসংখ্য চ্যালেঞ্জ নারী শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভূমিকা রাখছে। সেই চ্যালেঞ্জগুলিকে যদি আমরা আইডেন্টিফিকেশন না করি তাহলে আমাদের দুটা কাজ হবে না, রেকটিফিকেশন হবে না, আর রেকটিফিকেশন করার জন্য সবথেকে বড় প্রয়োজন হলো এনহ্যান্সমেন্ট। আলটিমেটলি আজকের এই উপস্থাপনার মধ্য দিয়ে আমি নারী শিক্ষার ক্ষেত্রে গবেষকদের বা আমাদের ভাবার কথা বলছি ট্রিমেট্রিক পজিশন থেকে, তিনটা মাত্রা থেকে। ফার্স্ট মাত্রাটা হলো টু ফাইন্ড আউট দ্য প্রবলেম, আমি বলছি এটাকে আইডেন্টিফিকেশন, শনাক্ত করেন সমস্যাটা কি। সেকেন্ড হলো রেকটিফিকেশন, এই যে সংকট হচ্ছে তার তো সমাধান দরকার। থার্ড হলো দ্য ওয়েজ অফ রেকটিফিকেশন, ইয়েস আই এম শর্ট করছি 2 মিনিটের মধ্যে। থার্ড হলো আপনার এনহ্যান্সমেন্ট করা। এনহ্যান্স করা হলো তাকে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা। ওই যে ইনক্লুশনারি অন্তর্গত যে পদ্ধতি, সেই অন্তর্গত পদ্ধতির মাধ্যমে বিশাল শিক্ষা ব্যবস্থার মধ্যে নারীকে অন্তর্ভুক্ত করা। এবং সেখানেই আমাদের প্রশ্ন আসছে জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটির, সমতা ও ন্যায্যতার প্রশ্ন। সেই সমতা এবং ন্যায্যতার প্রশ্নের সমাধানের জন্য আমাদের শিক্ষাবিদদেরকে বলবো বা আমাদের রাষ্ট্রে যারা পলিসি তৈরি করে তাদেরকে আমরা বলবো যে আপনারা আবার পাঠ করেন অমর্ত্য সেনকে। অমর্ত্য সেনের দুটা থিওরি আছে, আমি একটু শুনিয়ে যাই আপনাদের। একটা হলো ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, আরেকটা হলো এন্টাইটেলমেন্ট থিওরি। এন্টাইটেলমেন্ট থিওরিটা বলছে যে আপনার অনেক সম্পদ আছে সাপোজ, কিন্তু সেই সম্পদ আমি ঢুকতে পারছি না, সেই সম্পদ আমার কিছু আসবে যাবে। অথবা কোনো একটি কক্ষে আপনাকে বন্দি করে কোটি কোটি ডলার রেখে দিলাম, পানি নাই, খাদ্য নাই, কিছু নাই, সেই কোটি কোটি ডলারে আপনার কিছু হবে? কারণ তো আপনার খাদ্যে এন্টাইটেল হচ্ছেন না, আপনি সত্ত্বাধিকার পাচ্ছেন না। তাহলে যেখানে আপনি এন্টাইটেল হচ্ছেন না সেখানে সেই সব কিছু দিয়ে, সেই সমৃদ্ধি, সেই উন্নয়ন, সেই সব কিছু দিয়ে কিছু আসে যায় না। সুতরাং নারী শিক্ষাকে ত্বরান্বিত করতে হলে প্রথম প্রয়োজন হলো তাকে এন্টাইটেলমেন্ট পজিশনে ফেলে নিয়ে আসা। সেকেন্ডলি সামগ্রিকভাবে ভাবতে হবে যে তার ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে। সেই ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য অনন্য যে শর্তগুলি আছে, সেই শর্তগুলির একটা হলো যে তার দক্ষতা, তার মানবিক দক্ষতা, তার নৈতিক উৎকর্ষ থেকে মিলিয়ে সমাজের সাথে সমন্বিত করে ব্যক্তিত্বে পরিণত করা, নারী নয় মানব ব্যক্তিত্বে। সুতরাং নারী শিক্ষার ক্ষেত্রে নারী এবং পুরুষকে মানুষে পরিণত করা, নারীকে নারী না হয়ে মানুষ হতে দেওয়া, এবং তার ভিতর দিয়ে যে ট্রিটমেন্টটি তৈরি হবে, মানসিকতা তৈরি হবে, তার মধ্য দিয়েই সম্ভব একটি চমৎকার এডুকেশন পলিসি প্রণয়ন করা, চমৎকার একটি নারী শিক্ষা বান্ধব কৌশল অবলম্বন করা। অনেক কথা আছে, যেহেতু সময়ের স্বল্পতা, আমরা এর আগে অনেক কথা শুনেছি, তো সেই কারণে আর বলা সম্ভব হচ্ছে না। তো এই হলো আমার আজকের উপস্থাপনার বিষয়বস্তু। এর মধ্য দিয়ে আমরা হয়তো কোনো ডিরেকশন পেতেও পারি, সেই আশাবাদ থাকলো।
আপনারা ধৈর্য ধরে শুনেছেন, এজন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ প্রফেসর ডক্টর ASM আনোয়ারুল্লাহ ভূঁইয়া। উনি অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে নারী শিক্ষা উন্নয়নের কথা বলেছেন। স্বচ্ছ কাচের পাত্রে একটি পুরুষ এবং একটি নারীকে রেখে দুজনের সমতা ভিত্তিক উন্নয়নের মাধ্যমে আমরা যেমন দেশীয়ভাবে উন্নয়ন করতে পারি, আন্তর্জাতিকভাবে উন্নয়ন করতে পারি, নারীকে ক্ষমতায়নও করতে পারি এবং নারীর অগ্রগতির পিছনে যে আমাদের সুন্দর ভূমিকা থাকবে সেটা আমরা করতে পারি। ধন্যবাদ আপনাকে আবারও। এবারে আমি অনুরোধ করব প্রফেসর ডক্টর মঞ্জুর আহমেদ, ব্রাগ ইউনিভার্সিটি ঢাকা, তাকে আমি বিশেষভাবে অনুরোধ করব যদি উনি একটু সময় একটু কম নেন আর কি, যেহেতু আমাদের ইতিমধ্যে অনেক সময় গেছে। জি, সম্মানিত সভাপতি, শুধু আপনার অনুমতি নিয়ে, সভাপতি অনুমতি নিয়ে একটু রীতি ভঙ্গ করতে পারি কিনা। অনেক কথা হয়ে গেছে, অনেক কিছু বলা হয়েছে, আমি আর কি যোগ করব ঠিক যেটা কাজে লাগবে সেটা বুঝতে পারছি না। তো এখানে আমরা কথা বলছি নারী ক্ষমতায়ন, নারী অধিকার, নারী শিক্ষা। এখানে নারীরা বসে আছেন, নারী পুরুষ উভয়ই, বা নারী অনেক আছেন। তো আমরা অধিকাংশই বক্তা এদিক থেকে পুরুষরা আমরা বলছি, দুজন মহিলাও ছিলেন এখানে, নারীর অধিকার, ক্ষমতায়ন ইত্যাদি সম্বন্ধে। তো আমার জন্য যে 5 মিনিট সময় যদি দেন, তো এই 5 মিনিটটা আমি ব্যবহার করতে চাই যে যারা এখানে মহিলারা আছেন খুব শান্তভাবে শুনছেন মনোযোগ দিয়ে, তাদের কি কিছু বলার আছে, কিছু প্রশ্ন বা মন্তব্য? দু একজন। আমার 5 মিনিট আমি আপনাদের দিলাম, আপনারা কিছু বলুন, আপনাদের কথা শুনতে চাই। আমরা শুধু আপনাদেরকে নসিহত করে যাচ্ছি। তো বলেন, প্রশ্ন করতে চাইলে বলেন, বলেন, কারো কিছু সমস্যা নাই। বক্তব্য মন্তব্য বলুন, এই সুযোগ আপনাদের। হ্যালো, মাইকটা দিতে হবে ওখানে। আসসালামু আলাইকুম, আমি মেহনুর হোসেন, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, 2য় বর্ষ থেকে বলছি। আপনার আলোচনা আমি শুনেছি, এর আগে যারা কথা বলেছেন কালকেও মনোযোগ সহকারে শুনেছি। আমি যেটা বলতে চাচ্ছি, আমার প্রশ্ন আছে যে আমরা যে বলি যে আমাদের এরকম ইমপ্রুভ করতে হবে, এটা করব, ওটা করতে হবে, উই শুড ডু ইট, কিন্তু আমরা কেন স্টার্ট করতে পারতেছি না, আমরা কেন বাস্তবায়ন করতে পারছি না? এমনকি আমি এটাও ইনক্লুড করতে চাচ্ছি যে বর্তমান যে শিক্ষা কারিকুলাম, সেই কারিকুলাম বাস্তবায়নের ক্ষেত্রে এনসিটিভি এখনও কোনো পাঠ পরিকল্পনা কেন প্রণয়ন করতে পারছেন না? ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। আপনার অত্যন্ত ভালো প্রশ্ন। অনেক কিছু আমরা পরিকল্পনা করতে চাই, কিন্তু বাস্তবায়ন হয় না, শুধু নারী শিক্ষার ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রেই। সেটা ভালো প্রশ্ন। আর কেউ বলবেন কিছু? বলুন। আরো কারো প্রশ্ন আছে ম্যাডামদের পক্ষ থেকে? ঠিক আছে, তারা হয়তো ঠিক প্রস্তুত ছিলেন না প্রশ্ন করার জন্যে বা মন্তব্য করার জন্যে। আপনার যে প্রশ্নটা, সেটা সেই কথা। আচ্ছা, এই যে একজন বলবেন, প্লিজ, ওই মাইকটা এখানে। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুন নাসরিন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। আমার একটু কথা হলো যে আমরা যে নারী শিক্ষা দিচ্ছি বিশেষ করে স্কুল লেভেল থেকে হায়ার এডুকেশনে, তো এখন পর্যন্ত আমার ওভাবে চোখে পড়েনি যে নারী শিক্ষার জন্য যে শিক্ষার্থীরা আসতেছে তাদের জন্য বিশেষ মানে তাদের অধিকার সংক্রান্ত, ছোটবেলা থেকেই তারা যে বড় হচ্ছে, তারা আসলে ছোট মানুষ, কিন্তু তাদেরও তো অধিকার আছে। তা পারিবারিকভাবে সে কেউ অধিকার পাবে, রাষ্ট্রীয়ভাবে কোন অধিকার পাবে। তো এই বিষয়টা আপনাদের যদি কখনো সুযোগ থাকে যে আমরা তাদের পাঠ্যক্রমের মধ্যে একটা অধ্যায় আকারে আনতে পারি কিনা, এইটা স্যার।
ধন্যবাদ ধন্যবাদ। নারীর যে একটা বিশেষ অবস্থান সমাজের মধ্যে, একটা বৈষম্যমূলক একটা অবস্থান, সেটা ওই শিশু বয়স থেকে, জন্ম থেকেই এটাই লালন করা হয়, সেইভাবেই তারা বড় হয়। সুতরাং সেটা থেকে বেরিয়ে আসা খুব কঠিন। তো সেটা নিয়ে আমরা কি করতে পারি, সেই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কেউ বলবেন? কোনো মেয়েরা বলবা? এই যে মেয়েরা যারা আছো বলবে নাকি? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। তো আমি একটু দু চার কথা বলি। প্রথমত এই প্রশ্ন যে দুটো, তো দুটোই ইতিমধ্যে বক্তব্যে এসছে যে আমাদের অনেক কিছু আশা আকাঙ্ক্ষা পরিকল্পনা আছে, বাস্তবায়ন হয় না। তো সেটাই একটা আক্ষেপের বিষয়। সে বাস্তবায়ন হয় না কেন? সেটা শুধু নারী শিক্ষার ক্ষেত্রেই নয়, নারী ক্ষমতায়নের ক্ষেত্রেই না, অনেক ক্ষেত্রে আমাদের সামগ্রিক উন্নয়ন, সামগ্রিক যে পরিবর্তন, রূপান্তর আমরা চাই সমাজে, অনেক কিছু আমরা চাই, আশা করি, কিন্তু সেটা হয় না। সেখানে ব্যর্থতা কেন? তো সেটা নানান রকম বিশ্লেষণ, কথা আপনারা শুনেছেন। শিক্ষার ক্ষেত্রে যেটা হওয়া দরকার আমরা মোটামুটি জানি কি হওয়া দরকার, এবং এটার সমাধানগুলো অনেকটা আমরা জানি কি করা দরকার। ভালো শিক্ষক দরকার, তারা ঠিকমতো কাজ করবেন, ব্যবস্থাপনা দরকার, অর্থায়ন দরকার, ইত্যাদি ইত্যাদি। বা আরও গভীরে যেতে পারেন যে সমস্যাগুলো সমাধান নারী শিক্ষার ক্ষেত্রেও, এবং উদ্যোগও নেওয়া হয়েছে এবং সেটারও সুফল কিছুটা পাচ্ছি, কিন্তু আমরা বলবো যে যথেষ্ট নয়। তো সেইখানে আমি যে কথাটা বলতে চাই সব সময়, এবং এখানে আলোচনায় এসছে, যে একটা রাজনৈতিক অঙ্গীকারের ব্যাপার, রাজনৈতিক সমঝোতার ব্যাপার। যা কিছু একটা সমাজে ঘটে সেটা হয় একটা, পলিটিক্যাল সায়েন্টিস্টরা এখন বলছেন যে এটা একটা পলিটিক্যাল সেটেলমেন্টের ব্যাপার। তারা একটা পাওয়ার স্ট্রাকচার আছে সব সমাজে, সেই পাওয়ার স্ট্রাকচার সিদ্ধান্ত নেয় যে একটা ক্ষমতার যে কাঠামোটা আছে, ক্ষমতার যে বিন্যাস, সেখানে সিদ্ধান্তটা নেওয়া হয় কি প্রশ্ন আমরা তুলব, কোনটাতে অগ্রাধিকার দেব, এবং কি সমাধান আমরা গ্রহণ করব, এবং কোনটা আমরা বাস্তবায়নের জন্য চেষ্টা করব, সেইখানে তারা ঠিক করেন। এবং তাদের সেইখানে ওই স্বার্থের ব্যাপার চলে আসে, ভেস্টেড ইন্টারেস্ট, যেটা বিভিন্ন রকম স্বার্থের সংঘাত। তো এই স্বার্থগুলো, বিভিন্ন রকম স্বার্থের মধ্যে একটা সমঝোতা করে মোটামুটিভাবে সামগ্রিক সমাজের মঙ্গল এবং উন্নয়নের জন্য যদি আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি, তাহলে তা আমাদের অগ্রগতি হতে পারে, না হলে হয় না। তো সেইখানে এটা একেবারে কালো সাদা ব্যাপার নয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যে কোনো ক্ষেত্রেই হচ্ছে না এবং সব ক্ষেত্রে হচ্ছে সেটাও নয়। তো কিছু কিছু ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না, অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সেটা হচ্ছে না, সেটা আমরা সবাই জানি। তো আমি একটু বলি যে নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন নিয়ে কথাগুলো। একটা আপনারা জানেন, হয়তো শুনেছেন, মালালা ইউসুফজাই, এক মহিলা, এখনও অল্প বয়সে, এখন বোধহয় 19-20 বছর বয়স তার। তা সে পাকিস্তানের পেশোয়ার এলাকায় উপজাতীয় সন্তান, শিক্ষার জন্য কথা বলতো, ব্লগ লিখতো, এইসব শিক্ষা, তাকে সেজন্য তাকে গুলি করা হয়। তো সে কোনো রকমে বেঁচে যায়, চিকিৎসা করে ভালো হয়, বিদেশে চলে যায়। তো সেইখানে সে আন্দোলন, সে কথাগুলো বলতে থাকে, এবং তাকে শেষ পর্যন্ত স্বীকৃতি দেওয়া হয় নোবেল প্রাইজ দিয়ে, যে সে নারী শিক্ষার জন্য এরকম নিজের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত ছিল। তো সেই মালালা তার নোবেল প্রাইজের অর্থ এবং অন্যান্য অর্থ দিয়ে একটা মালালা ফাউন্ডেশন করেছে। সেই ফাউন্ডেশনের কিছু কাজ বাংলাদেশেও হচ্ছে। আমরা কিছু প্রতিষ্ঠান আছে, আমি একটু যুক্ত আছি, তারা কাজ করতে চায়, আলাপ আলোচনা কিছু করছে। এই মালালা হয়তো অক্টোবর মাসে এখানে আসতে পারেন বাংলাদেশে, আসলে তার সঙ্গে আবার আলাপ আলোচনার সুযোগ হবে। তো যেটা কথাটা হচ্ছে যে আমরা শিক্ষার কথা যখন বলি, মেয়েদের শিক্ষার কথা, তো মেয়েদের নানান রকম সমস্যা, অসুবিধা, মেয়েরা শিক্ষার সুযোগ পাচ্ছে না, মেয়েরা স্কুলে যেতে পারে না, মেয়েদের মা বাপ সহায়তা দেয় না বা সমর্থন দেয় না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলা হয়। তো তাহলে কি করা যাবে?
তো মেয়েদের জন্য কি করতে হবে? তো এখানে একটা জিনিস বড় হয়ে দেখা দিচ্ছে, সেটা কিছুটা আলোচনা এসছে, যে মেয়েদের শিক্ষা ব্যবস্থাটা একটা আলাদা শিক্ষা ব্যবস্থা নয়, মেয়েদের জন্য তো আলাদা শিক্ষা ব্যবস্থা নয়, এটা সামগ্রিক বিদ্যালয় শিক্ষার যে ব্যাপারটা। তো সামগ্রিক শিক্ষায় যত রকম দুর্বলতা সংকট আছে সেইগুলোর থেকে উত্তরণ পেতে হবে, এবং তার সঙ্গে মেয়েদের যে অতিরিক্ত যে সমস্যাগুলো, তারা ছেলেটি হয়তো একটু দূরে স্কুল হলে যেতে পারে, মেয়েটি একটু দূরে স্কুল হলে যেতে পারে না। তো সেটা তো একটা সমাজের ব্যর্থতা, সমাজ আমরা তাকে নিরাপত্তাটা দিতে পারছি না, দিই না, বা আমাদের সামাজিক মূল্যবোধের ব্যাপার আছে, আমরা চাই না মেয়েটা যাক। তো সেটা আমরা যদি, তাহলে সামগ্রিক শিক্ষার একটা পরিবর্তন আনতে হবে, এবং তার মধ্যে মেয়েদের যে বিশেষ সমস্যাগুলো সেগুলো তুলে ধরতে হবে, এবং তার সঙ্গে সামাজিক সামগ্রিক যে আবহ মনোভাব ইত্যাদি, পিতৃতান্ত্রিক সমাজের কথা বলা হয়েছে, সেটার পরিবর্তন, সেটার জন্যে সামাজিক আন্দোলন কি করে করা যায়। ধর্মটাকে আমরা ব্যবহার করছি নানানভাবে মেয়েদেরকে দাবিয়ে রাখার জন্যে, যদিও ধর্মে বলা হচ্ছে যে ইসলাম ধর্ম, অন্য ধর্মেও যে মেয়েদের সমান অধিকার থাকা উচিত, সমান মর্যাদা থাকা উচিত, তো সেটা একটা। আর তো এটা একটু মনে রাখা দরকার। আর যেটা বলতে চাচ্ছিলাম, একটা কথা ভুলে গেলাম, সেটা হচ্ছে যে আমরা মানে নানান কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, তো সেটায় আমরা সফলতা পাচ্ছি না। তো সেটার জন্যে আমরা কি ওই রাজনৈতিক ব্যাপারটা এসছে, আমার ওই নাসরিন আমাদের একটা বই, দক্ষিণ এশিয়ার বইয়ের কথা বলা হচ্ছে, দক্ষিণ এশিয়া পলিটিক্যাল ইকোনমি অফ এডুকেশন। তো সেখানে আমরা একটু আগে শুনেছি যে কেউ কেউ বলছেন যে বিভিন্ন দেশে অনেক অগ্রগতি হয়েছে আমাদের প্রতিবেশী দেশ, আমরা পারছি না কেন? তো এটা বোধহয় ঠিক সামগ্রিক মানে সত্য নয়। অন্যান্য দেশে অনেক ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, অনেক ক্ষেত্রে তারা পিছিয়ে আছে। আমরা যদি ভারত ধরি বা শ্রীলঙ্কা, বা কোনো কোনো ক্ষেত্রে এগিয়ে আছে, কোনো কোনো ক্ষেত্রে পিছিয়ে আছে। আমরাও কোনো কোনো ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে এগিয়েছি, কিছু ক্ষেত্রে পিছিয়ে আছি। তো যে অবস্থায় আছি সেটা নিয়ে আমরা তো সন্তুষ্ট থাকতে পারি না। তো সেই সন্তুষ্টিটা ঝেড়ে ফেলতে হবে, এবং একটা বর্ণনা আমরা দেওয়ার চেষ্টা করি যে আমরা এত সব, আমরা মেয়েদের শিক্ষার অভিগম্যতা, তারা শিক্ষায় অংশগ্রহণ করছে ছেলেদের চেয়ে বেশি বলা হচ্ছে, অনেক উন্নতি করে ফেলেছি। তো সেটা তো আসল তার সংখ্যায় গেছে, কিন্তু তারা তাদের যে স্বপ্ন তারা পূরণ করতে পারে না। তারা যদি পরীক্ষায় পাশও করে চলে আসে, তারপরে তার যে জীবনের যে লক্ষ্য, সে চাকরি বাকরি করবে ইত্যাদি, বা জীবনের জন্য তৈরি হবে, সেটা পুরোপুরি করতে পারে না নানান রকম সামাজিক বাধার জন্যে। তো সেটাও মনে রাখতে হবে। আর একটা কুদরতে খোদা কমিশনের কথা এসছে, অনেক ভালো প্রগতিশীল একটা চিন্তা ওখানে ছিল। আমাদের সংবিধানের যে মূলনীতি সেগুলো এখানে কিছুটা দেখার চেষ্টা করা হয়েছে, শিক্ষায় কিভাবে প্রতিফলিত হবে। তবে একটা জিনিস আমাদের ওখানে একটু মনে রাখা দরকার, যে কুদরতে খোদা সেই সময়ে এই খোদা কমিশনের রিপোর্টে মেয়েদের শিক্ষার ব্যাপারটা বলা হয়েছিল, মেয়েদের প্রস্তুত করতে হবে কিছু সেবামূলক কাজের জন্যে। এই প্রাথমিক শিক্ষার শিক্ষয়িত্রী, নার্স ইত্যাদি এইসব কাজের জন্য মেয়েরা উপযুক্ত, ওটার জন্য তাদেরকে বিশেষভাবে তৈরি করতে হবে। তো সেটা একটা খুবই সংকীর্ণ একটা চিন্তা, সেই সময়ের চিন্তা। হয়তো তার চিন্তা ওরকম ছিল, অন্যান্য অনেক ক্ষেত্রে তিনি প্রগতিশীল ছিলেন। কুদরতে খোদা কমিশনের রিপোর্ট আমরা একটা উদাহরণ হিসাবে দেখতে চাই, কিন্তু সেইখানে যে সেটা মনে রাখতে, সেটা আর এখন গ্রহণযোগ্য নয়। তো সেই গ্রহণযোগ্য নয়, কিন্তু সেই গ্রহণযোগ্য যে নয় সেটা বাস্তবে সব দিকে আমরা পুরোপুরি রূপ দিতে পারছি না। তো এইসব জিনিস অনেক কিছু ভাবতে হবে। আমার কথা আর বাড়াবো না, ধন্যবাদ। সকাল থ্যাংক ইউ, অনেক সুন্দর বলছেন। এবারে আমি অনুরোধ জানাবো প্রফেসর আহমেদ শিবলি। আই রিকোয়েস্টেড টু প্রফেসর আহমেদ শিবলি ডেলিভার হিজ স্পিচ, only 3 minutes. Okay. I think I probably need less than that. Thank you very much. Really being, sorry, can you hear me okay? Really being more practical person
Well, first of all, I've heard various lectures, and I think probably understood most of it. There are very good efforts and very admirable efforts in terms of what's being done in the universities to promote the women's education and women's empowerment, and that's all really great. I just wonder sometimes if that is really that is going to move things fast enough. I have heard also about making Bangladesh society in general, not just in a few ivory towers in the universities and so on. So I think it's important to have positive discrimination. We do that. I work for the European Union, and we do it in the European Union. We have we make sure that in every committee there are so many women, there are so many people from ethnic minorities, there are so many people from less developed European countries like probably Greece or Ireland or Hungary. So there is a positive sort of monitoring and positive discrimination, and maybe that can sort of happen at different levels as well. It's important. But in terms of changing the attitudes of the society, I think probably we can learn from Chinese example. China was a very feudal society. It was really absolutely, it had an abstract poverty, mass poverty, only about 40, 50 years ago. And it somehow managed to create young cadres of young people to go around and talk to the people in the villages and in the rural areas and everywhere to change the minds and the thinking about the feudalism, about marrying a lot of women and having a lot of children, all those things, and slowly educated the whole society rather than just in the universities, changing the university syllabus and so on. So perceived religious constraint, by that I mean when I go to Malaysia and I visit a lot of industry, that's my work, innovation in industrial development. And in Malaysia I see there are young girls wearing hijab and everything, and they are working as engineers in the industry. Every research institute, there are a lot of young women. I have seen similar things in